500 টাকা করে শেয়ার 40 পিস কিনেছি, ঠিক তো? আমার ইনভেস্টমেন্ট 20,000 টাকা। এই 20,000 টাকাকে আমি 10 ইয়ার্সের জন্য রেখে দিয়েছি। এর মধ্যে একবার দিয়েছে বোনাস 2:1, তার মানে কি যার কাছে দুটো আছে তাকে একটা দিয়েছে। তাহলে ও কটা পাবে? 40/2 ইন্টু 1 ইকুয়াল টু 20। তাহলে 40 প্লাস 20 কত হয়ে গেছে? 60। একবার ডিভিডেন্ড দিয়েছে দুবার। কবে কবে দিয়েছে? 3rd ইয়ারে দিয়েছে আর 7th ইয়ারে দিয়েছে। বোনাসটা কবে দিয়েছে? 5th ইয়ারে দিয়েছে, ঠিক? তাহলে এবার 3 নম্বর হচ্ছে কি স্প্লিট হয়েছে। কোন ভাবে? 8th ইয়ারে গিয়ে স্প্লিট হয়েছে, মানে দুটোতে 5টা করে দিয়েছে। দুটো শেয়ার যার কাছে ছিল তাকে 5টা শেয়ার করে দিয়েছে। এইটুকু কাজ হয়েছে আগামী 10 বছরের জন্য। তাহলে আমার শেয়ারের জায়গাটা কোন জায়গায় দাঁড়াবে এটা ক্যালকুলেট করতে হবে। আর আমি এই কোম্পানি থেকে কি কামালাম, আর 10 বছর পরে আফটার 10 ইয়ার্স শেয়ারের দাম 500 টাকাই রয়ে গেছে মার্কেটে। তাহলে কি সত্যিকার আমি প্রফিটেবল? হ্যাঁ তীর্থ, কি করে প্রফিটেবল হবো? কারণ আমার টুইস্ট অনেকটা দিচ্ছে, আমি কিছু পেলাম এক্সট্রা। আবার স্প্লিটে যখন স্প্লিট হয়েছে তখনও কিছু পাচ্ছি, আবার ডিভিডেন্ডও কিছু না কিছু পেয়েছি আমি। এইবার দেখা যাক আমি টোটাল কত কামালাম 10 বছরে, এটা দেখতে হবে। তাহলে আমার কিন্তু প্রাইস এইটাই। লোকে বলে কি আর এমন হয়েছে, দামটা একই রয়ে গেছে, কিন্তু ডিফারেন্স কিন্তু অন্য জায়গায় হয়ে গেছে। এইবার এখানে 60খানা শেয়ার হয়ে গেছে কোন বছরে? 3rd ইয়ারে। তাহলে ফার্স্ট ইয়ারে 40টাই আছে, সেকেন্ড ইয়ারে 40টা আছে, 3rd ইয়ারে 40টা আছে। কারণটা কি 3rd ইয়ারে পরে দিয়েছে তো আমাকে, তাহলে 4th ইয়ারে গিয়ে আমার কাছে 60খানা হয়ে গেছে, ঠিক? এইবার 8th ইয়ারে গিয়ে স্প্লিট হয়েছে, তার মানে কি 5, 6, 7 60খানা করে গেছে। 8th ইয়ারে গিয়ে স্প্লিট হয়েছে, তার মানে 8th ইয়ার কমপ্লিট হওয়ার পরে হচ্ছে, তার মানে 8ও এখানে আছে। 9th এ গিয়ে তাহলে 60, মানে হচ্ছে 60খানাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 30। 30 ইন্টু 5 150খানা শেয়ার হয়ে গেছে আমার কাছে। ক্লিয়ার এইটুকু? এখনো কিন্তু টোটাল ইনকাম আসেনি। এইবার ডিভিডেন্ড দিয়েছে দুবার। কোনবার দিয়েছে? 3 বছরের মাথায় দিয়েছে, 7 বছরের মাথায় দিয়েছে। এটাতে 30% দিয়েছে, এটাতে 80% দিয়েছে। আর ফেস ভ্যালু কত? 10 টাকা। ফেস ভ্যালুর উপরেই পেমেন্ট করে কোম্পানি। তাহলে এই 30%টা 3rd ইয়ারে পাবো আমি। তাহলে 40 ইন্টু 3 টাকা কত হবে? 120 টাকা আমি এখানে কামিয়েছি। 7th ইয়ারে দিয়েছে, তাই তো? 7th ইয়ারে মানে 60খানা শেয়ার আমার কাছে। 60খানা শেয়ারের উপরে 80% মানে 8 টাকা করে পেয়েছি। তাহলে 60 ইন্টু 8 480 টাকা পেয়েছি। ক্লিয়ার? এটুকু ডিভিডেন্ড পেয়ে গেলাম। এবার স্প্লিটের পরে আমার কাছে 150খানা শেয়ার। এবার 150 ইন্টু 550, তাহলে এটা 75 হয়ে গেল। কিচ্ছু করিনি আমি, খালি কিনে বসে রয়েছি, কোম্পানি যা করা করছে। আর মার্কেটের প্রাইসও বাড়েনি, আমি ধরে নিলাম এই একই জায়গায় রয়ে গেল। তারপরেও কিন্তু আমার টাকাটা 20,000 টাকাটা কোথায় এসে দাঁড়ালো? কত গুণ হলো? 3.75 টাইমস তো। আর এবার যদি 10 বছর, এবার 375 কে 10 দিয়ে যদি ভাগ করি আমি কত করে পেলাম? 37.5% করে ইয়ারলি রিটার্ন পেয়েছি আমি টাকার উপরে। যদি একই থাকে তাহলে এটা একই। এবার বাড়লে আরো বাড়বে, বাড়বে তো অবশ্যই, ঠিক? তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমাকে কি শিক্ষা দিচ্ছে? মার্কেটে যতদিন আমি ইনভেস্টেড থাকবো তত বেশি মাল্টিপল টাইমস আমি টাকা বানাবো, তাই নাকি? তার জন্য আমাকে কি করতে হবে? কিছু শেয়ার গুছিয়ে কিনে রাখতে হবে। আর শেয়ার কেনাটা একটা এমন জিনিস যেটা কি বলতো, তোমার নেক্সট জেনারেশনকে দিয়ে যাওয়ার জিনিস, নাকি তোমার জেনারেশনে তুমি বেনিফিটেড হবে। নেক্সট জেনারেশনের জন্য তুমি একটা অ্যাসেট কিনে যাচ্ছ। কিরকম? আজকে ধরো ডেটে আমেরিকা পৃথিবীকে ডমিনেট করছে, এটা তো পরিষ্কার। আর ডমিনেশন কিন্তু কমছে ধীরে ধীরে, এটা তো সব জায়গায় শুনতে পাচ্ছ। কেন কমছে? পৃথিবীর যে কোনো জায়গায় ইতিহাসে দেখবে যে ডমিনেট করেছে তার একটা টাইম আছে, ডমিনেশনের একটা টাইম আছে। যেরকম ইংরেজ ডমিনেট করে গেছে তো 250 বছর চালিয়েছে, শেষ হয়ে গেছে। কিন্তু যারা যারা ডমিনেট করেছে
তারা তারা কিন্তু পৃথিবীর থেকে ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, ইতিহাস কিন্তু তাই বলছে। তাহলে আজকে 1945 সালে আমেরিকার ডলারকে অ্যাকসেপ্ট করা পুরো পৃথিবীতে, তার জন্য কাজ করা, পৃথিবীতে ওর গুরুত্ব বাড়ায়, ধীরে 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 আমেরিকার ডলার পৃথিবীর সব জায়গায় চলতে শুরু করে। কিন্তু 2021 সাল থেকে নভেম্বর থেকে জিনিসটা পুরো ঘুরতে শুরু করে ডিউ টু পুতিন। পুতিন এমন একটা লোক যে পুরো পৃথিবীকে কোনো জায়গায় রাজত্ব না করে চালাচ্ছে, কিন্তু কেউ এটা বুঝতে পারছে না। ও কি করলো, যেহেতু একটা সুপার পাওয়ার, ওর পৃথিবীর কিন্তু 1 নম্বর সুপার পাওয়ার, যার কাছে অ্যাটমিক পাওয়ার পৃথিবীতে সবার বেশি ওর কাছে আছে। আমেরিকার কাছে কিন্তু অ্যাটমিক পাওয়ার নেই। আর আমেরিকা ধ্বংস হচ্ছে এর অনেকগুলো কারণ হচ্ছে যে যখনই ও সুপার পাওয়ার হয়েছিল তখন ওর সৈন্যকে এই দেশ ওই দেশ পাঠাতে হচ্ছে, তার একটা খরচা হয়েছে। তো খরচা ওর লোকের থেকে চাইছে সবকিছু করছে, ঠিক আছে, কিন্তু খরচা তো চালাতে হচ্ছে। এইবার যখন মারা যাচ্ছে, সৈন্য মারা যাওয়ার জন্য কার থেকে পয়সা চাইতে পারবে? কোনো দেশের কাছ থেকে? রাষ্ট্রসংঘের জন্য সৈন্য পাঠায়, কিন্তু লোক মারা গেলেও কি করবে? মারা গেলে তো গভর্নমেন্টের দায়িত্ব, ওর বাড়িকে 1 কোটি টাকা দেওয়া বা 2 কোটি টাকা দেওয়া, এই টাকাগুলো দিতে হচ্ছে ওকে। তো মরছে কার? ওরই সৈনিক তো মরছে। ও তো খরচা পেয়ে যাচ্ছে যুদ্ধ চালানো, কিন্তু এই খরচগুলো কোথা থেকে পাবে? এগুলো তো পাচ্ছে না। তার ক্ষতিটা কার হচ্ছে? ওর লোক মরছে অল টাইম, এই একটা জায়গা হলো। দ্বিতীয় কথা হচ্ছে কি আজকের ডেটে দাঁড়িয়ে থেকে আমেরিকা যেখানে যুদ্ধ করার নেই সেখানে যুদ্ধ করছে। ওর যুদ্ধ তৈরি করে দেয় নিজের মতন করে, এইখানে করবো ওইখানে করবো, এই জায়গায় যাবো ওই জায়গায় যাবো, একে ধমকাবো, যেরকম রংবাজরা করে পাড়া, কারণ অকারণ বোম মেরে দিলাম কারো বাড়িতে, ভেনেজুয়েলার এটা করলো, এইরকম চালাচ্ছে। ইন্ডিয়া তো চেষ্টা করেছিল 24 থেকে, কিন্তু পারেনি। তো চেষ্টা কিন্তু কম করেনি। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আজকে আমরা যখন শেয়ার কিনতে যাচ্ছি বা কিছু করতে যাচ্ছি, তখন একটা জায়গায় বুঝতে হবে যে আমরা কোন কোম্পানির শেয়ারটা কিনলে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর বা 40 বছর রাখলে আমার পরিবারের লোকটা একটা সম্পত্তি কালেক্ট করতে পারবে। সেইটা আজকের থেকে 100 বছর আগে আমাদের দেশে 100-150 বছর আগের থেকে কিন্তু হয়, যার কাছে ইকোনমিক্যাল বা ফাইন্যান্সিয়াল কোনো এডুকেশন ছিল না। সেই ব্যক্তিটা কে জানো? আমাদের ঘরের ঠাকুমারা দেখবে রূপোর কয়েন, এই কয়েন, এগুলো জমি রেখেছিল একসময়। আজকে তখন কিন্তু রূপোর দাম কিন্তু বাড়েনি, গেল 3 বছর আগেও কিন্তু রূপোর দাম কিন্তু খুব কম ছিল। মানে আমি লাস্ট রূপো কিনেছিলাম 2023-এ সেপ্টেম্বর মাসে 93 টাকা, 93 টাকা গ্রামে। তাহলে কেজি 93,000। আর আজকে রূপোর দাম কত জানা আছে? আন্দাজ? অনেক বেড়ে গেছে, 2 লাখ। অনেক বেড়েছে তো, ঠিক আছে, কত? 2,40,000 কেজি। তাহলে 23-এর থেকে এই অবধি, মানে আজকে কত বছর গেছে? 2 বছর, 2 বছর 3 মাস। এই 2 বছর 3 মাসে 93 ধরো, এটাকে 90টা 240 হয়েছে, 2.5 গুণের কাছাকাছি হয়ে গেছে তো। তাহলে কেন হলো এটার দাম? কারণটা হচ্ছে গিয়ে সেই কথাটা মনে করো, যখন আমরা সবজির কথা বলছিলাম, বিভিন্ন রকম সবজিগুলো যখন মার্কেটে চলে আসে তখন অন্য সবজিগুলোর দাম পড়তে থাকে। আর যেহেতু এইখানে মেটালের মধ্যে দুটোই প্রেসাস মেটাল আছে পৃথিবীতে, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে সিলভার। সিলভার কনজাম্পশন হয় ফ্যাক্টরিতেও, সোনা কিন্তু ফ্যাক্টরিতে কনজাম্পশন হয় না, ওটা জুয়েলারি আর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েট করানোর জন্য রাখা হয়। তো সিলভারের প্রয়োজন পড়ে সবকিছুতে। এবার সিলভারের প্রয়োজনটা আছে বলে একটা পৃথিবীর দেশ ব্যাংক আছে যার নাম হচ্ছে মর্গান স্ট্যানলি চেজ, জেপি মর্গান চেজ, আমেরিকার বিরাট বড় একটা কোম্পানি। তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, এত বছর ধরে ওরা সিলভারের দামটাকে আটকে রাখতো, বাড়তে দিত না, কেন? সিলভারের প্রয়োজন নেই করেও এত বছর আটকে রেখেছে। কিন্তু চায়না এরা সব এই কনজাম্পশন গুলো করা শুরু করাতে ওদের মাথা ঘুরিয়ে গেছে। ওরা খালি গেল 2 মাসের মধ্যে, এই নভেম্বর আর ডিসেম্বরের মধ্যে, they have bought 1340 tons of gold, silver, 1340 টন সিলভার কিনেছে। এবার ওটা কি আর এমন হয়েছে, তাই ইন্ডিয়ান কারেন্সিতে 640 কোটি টাকা। বোঝা গেল তাহলে ব্যাপারটা কোথায় চলে গেল? ওরা ইনভেস্টমেন্টটা কেন করলো হঠাৎ করে এই যা দামে? ওরা বুঝতে পারছে এই সোনা তো এখন ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, আর সিলভার এখনো কিলো 2.5 লাখ টাকা, ওইটা কিলো চলে যাবে 40 লাখ টাকা। তাহলে কত গুণ বাড়বে এখান থেকে দাঁড়িয়ে? 20 গুণ হবে তো।
এই 20 গুণ যখন 20 হবে, মধ্যে হয়ে যাবে। আমি আর তুমি কতক্ষণ দাঁড়িয়ে আছি যে আমরা এটার জন্য ইনভেস্টমেন্ট করব? তাহলে এখন ইনভেস্টমেন্টের সেরা জিনিসটা কি আছে মার্কেটে? সিলভার কেনা। এবার সিলভার কিনতে গেলে তোমার সিলভার কিনে কোথায় রাখবে? কেন তুমি কিনলে ধরো তোমার কাছে 500 টাকা আছে, তোমাকে 500 টাকার সিলভার দেবে, কিন্তু আমাদের জিএসটি লাগানো, এই লাগানো, এই লাগানো নিয়ে তুমি কতটুকু পাবে? ঘরে রাখবে, যত্ন করে রাখতে হবে। তার জায়গায় তুমি করো কি, সিলভারে ইটিএফ বিক্রি হয়, ইকুইটি ট্রেডেড ফান্ড, সিলভারেরই দামের উপরে তৈরি করা রয়েছে, ওইটাকে তুমি কেনা শুরু করে দাও এক নাগারে। তোমার রাখার জায়গার ঝামেলা নেই, তোমার ডিম্যাট অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট আছে, সেটার মধ্যে পড়ে থাকবে, তোমার পরে তোমার নেক্সট জেনারেশন ওটাকে নেবে। এবার তোমার জীবনে ওটা বেড়ে হয়তো 5-7 লাখ টাকায় তুমি দেখলে, বা 9 লাখ টাকা 10 লাখ টাকা দেখলে, কিন্তু তোমার নেক্সট জেনারেশনে সেটাকে 40 লাখ দেখলো। তাহলে আজকের ডেটে যখন তুমি কিনছো 2.5 লাখে কিনছো, কিনতে 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 10 লাখ অব্দি গেলে তুমি, কিছু কিছু করে বাড়লো তো, কিন্তু তুমি যেটা 2.5 লাখে কিনেছিলে সেটা 4 গুণ হয়েছে কি হয়নি? যেটা তুমি 3 লাখে কিনেছো সেটা 3 গুণ হয়েছে কি হয়নি? যেটা তুমি 4 লাখে কিনেছো সেটা 2.5 গুণ হয়েছে কি হয়নি? এবার চেক করো, করতে করতে একটা সময় পরে তোমার কাছে অনেকটা সিলভার, তোমার কাছে ধরো 4 কেজি সিলভার রয়েছে। এবার 4 কেজি তোমার টোটাল কেনা হয়ে গেছে 7 লাখ টাকা করে। তাহলে 7 লাখ টাকা করে হলে কত হলো? 28 লাখ টাকা ইনভেস্টমেন্ট। এইবার তোমার নেক্সট জেনারেশন, তোমার ছেলে 30 বছর বয়স হবে যখন, তোমার বয়স তখন মোটামুটি 50-55, তখন তোমার ছেলে এসে দেখছে তোমার ওই 4 কেজি রূপোর দাম হয়ে গেছে কত? এখন 40 লাখ টাকা করে। তাহলে কত হয়ে গেল? 1.6 crores। তুমি কি এই 28 লাখকে 1.6 crores তোমার আগামী 30 বছরে করতে পারবে? এইটা তোমাকে দেখতে হবে মশাই। তাহলে আমি যখন ইনভেস্টমেন্টের জন্য যাব, একটা লং টার্ম গোল তৈরি করতে হবে নিজে। কিছু জিনিস আছে, আমি বাড়ি তৈরি করব, তার জন্য একটা প্ল্যানিং হবে। আমি আমার মেয়ের বিয়ে দেবো, তার একটা আলাদা প্ল্যানিং হবে, কেন টাইম হয়ে গেছে এদের। এটা তোমার টাইমের বাইরে হবে না, কিন্তু তুমি বাড়ি করব। আমার আজকে এট দ্য এজ অফ 54 আমি যদি মনে করি আমি বাড়ি করব, তাহলে আমাকে কোন বয়সের মধ্যে করতে হবে? 90-তে গিয়ে? 5 বছরের মধ্যে করতে হবে। তাহলে আমার কনজিউম করতে পারি ওই বাড়িটা, তার আগে তো করতে হবে। তাহলে আমার রিটায়ারমেন্টের এজ হচ্ছে 60, তাহলে তার আগে যদি আমি না বানাতে পারি, আমার সোর্স অফ ইনকাম কমবে তো এরপরে, তাই না? আমি যদি আজকে 1 লাখ কামাই, তাহলে ওখানে তখন 40,000 হয়ে যাবে ইনকামটা, কেন ক্যাপাবিলিটি কমে যাবে আমার। তাহলে আমি কনজিউম করার জিনিসটাকে আমি কনজিউম করার এবেল জায়গা নিয়ে আসতে পারলাম না, তাহলে আমার বাড়িটা না করার মতনই হয়ে গেল। এটাই হলো না আমার কাছে। কিন্তু এটা তোমার ক্ষেত্রে ভাবো কিছুক্ষণের জন্য, তোমার এখন বয়স 24, কত? 20। তাহলে 20 বছরের কাছে তোমার এখন রিটায়ারমেন্টের বয়স আছে 40টা বছর। এবার তুমি ধরো 40 বছর বয়সে তোমার বাড়িটা কমপ্লিট করতে চাইছো, তাহলে 20 বছর থেকে যেতে পারবে। এবার 20 বছর তোমার কাছে টাইম থাকলো বাড়ি করার, তাহলে তোমার ইনভেস্টমেন্টটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে তোমার 20 বছর পরে, আজকে যে বাড়িটা 10 লাখ টাকা, 20 বছর পরে মিনিমাম 40 লাখ টাকা লাগবে। 40 লাখ টাকা যেন তুমি কমপ্লিট করতে পারো। তোমার ইনভেস্টমেন্ট তো ঠিক এইভাবে চলবে। তাহলে এই কাউন্টিংটা কে করবে? তোমাকে করতে হবে। তাহলে আমার মেয়ের বিয়ে দেবো, আমার মেয়ে কোন ক্লাসে পড়ে? এখন 6 এ পড়ে। যদি ওকে আমি 20 বছর বয়সেও দিতে চাই, তাহলে 9 বছর আমার কাছে টাইম আছে। এই 9 বছরে আজকের ডেটে বিয়ে দিতে গেলে কত টাকা লাগে? 10 লাখ টাকা একটা রাফলি। তাহলে ওই 9 বছর পরে একটা বিয়ে দিতে গেলে কত লাগবে? 25 লাখ টাকা লাগবে। তাহলে আমাকে এই 9 বছরে 25 লাখ টাকা সেভিংস করতে হবে তো। তাহলে আমার কাছে গোলটা সেট হয়ে গেল তো, মেয়ের বিয়ের জন্য 25 লাখ লাগবে। তাহলে 25 লাখের ইনভেস্টমেন্ট আমাকে এখন থেকে করতে হবে, বা এমন কিছু কোম্পানিতে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে দিতে হবে যেটা 9 বছর পরে ম্যাচিউর হলে মোটামুটি এই কাছাকাছি যায়। কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু এমন একটা কোম্পানি বাছলাম যে বাড়লোই না। তাহলে কি হবে? তখন আমার কাছে বোঝাটা 9 বছর পরে বড় হয়ে যাবে না, তখন আর 25 লাখ আমি পাবো কোথায়? তাহলে আমার এখনকার ক্যালকুলেশনটাকে এইভাবে করে ক্রিয়েট করে আমি যদি মার্কেটে এন্ট্রি করি, তাহলে আমার মার্কেট রিটার্ন দিয়ে যাবে। আর যদি না করতে পারি, তাহলে আমার মার্কেট থেকে রিটার্ন পাওয়াটা কষ্টকর হয়ে যাবে। আর ম্যাক্সিমাম লোকের কাছে শুনবে যেরকম হয়, শেয়ার মার্কেট লস পাওয়া যায়, এটাই তো শুনতে পাই। কিন্তু আমরা যে শেয়ার মার্কেটে এন্ট্রিটা করছি, তার জন্য আমরা বেসিক নলেজটা, ফাইন্যান্সিয়াল নলেজটা, এগুলো কিচ্ছু নিইনি, নেমে পড়েছি। 10 টাকা কিনবো, 15 টাকা বেচে দেবো, 20 টাকা কিনবো, 25 টাকা বেচে দেবো, 50 টাকা কিনবো, 80 টাকা বেচে দেবো, এই করছি। তাহলে আলটিমেটলি কিন্তু আমার ঘরে কোনো পয়সা আসবে না, কারণ একদিন 90 টাকা কিনবো আর বিক্রি হচ্ছে না, সব গল্প শেষ। কিন্তু যদি আমি লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে থেকে যাই, আমাকে কিন্তু ও রিটার্ন দিয়ে যাবে। এবার দেখো নিফটি 50 আমি চ্যাপ্টারটা দিয়েছিলাম কাজ তোমাদেরকে,
খুলে দেখবে ওর মধ্যে 40টা শেয়ারই বেড়েছে, 20টা হয়তো 10টা হয়তো সাপোর্ট দেয়নি হয়তো টাইম, কিন্তু এই যে 30টা 40টা যে বেড়েছে, এই 40টার মধ্যে কোনো একটার মধ্যে থাকলেই তো হতো না। তাহলে এই যে প্ল্যানিংটা যদি আমি ঠিক মতো না করতে পারি তাহলে কি হবে? এবার আমাদের ব্রেনের মধ্যে একটা জিনিস আসে, এটা তো এত দাম হয়ে গেছে আর বাড়বে না। মার্কেটে থাকলে দেখবে আমাদের এখানে অনেক ছেলেরা ট্রেডিং করে, স্যার অনেকটা উঠে গেছে আর বাড়বে না। আর বাড়বে না কথাটা কে দিয়েছে? তুমি 6 ফুট লম্বা হয়ে গেছে তারপরে আর বাড়বে না, এটা হতে পারে? অ্যাজাম্পশন যে এরপরে আর বাড়বে না, কিন্তু বাড়লে কি তোমাকে কি বলবে না বাড়িস না? তোমার ধরো 1 লাখ টাকা মাসে ইনকাম করা তোমার 14 দিনের মধ্যে হয়ে গেছে, তারপরে বলবে না এবার দোকানটা বন্ধ করে যাই, আর হয়ে গেছে এই মাসের মতো। কেউ বলবে? এখানে কেউ ব্যক্তি আছে? কি করবে? আর একটু করে রাখি, যদি সামনের মাসে কোনো অসুবিধা হয় তাহলে সামলাতে পারবো, এই সময়টা এইটা হবে। কিন্তু আমার কাজ শেষ হয়ে গেছে, না আর কাজ করবো না, কাজ শেষ হয়ে গেছে আমার 1 মাসের কাজ আমার কমপ্লিট, আর ভাই করবো না, সামনের মাস আসুক আবার করবো। ওইটার সময় কিন্তু আবার এই কাজ, পয়সা বানানোর সময় এইটা আর কাজের সময় ওইটা। এটা কেন হচ্ছে? কারণ কি, আমার কাছে ফোকাস নেই আমার কি করতে আমি এখানে এসেছি। এবার একটা গল্প দিয়ে বোঝাই। একটা ছেলে আমাদের কাঁচরাপাড়া রেল ওয়ার্কশপে চাকরি পায় অ্যাট দ্য এজ অফ 21। ও 27-এ নিজের বাড়ি করে ফেলে। হট করে লোকেরা কি বলবে? 2 নম্বরই করেছে। কি প্রথম চান্স তো ব্রেনের মধ্যে এইটা, কিন্তু শুনলে অবাক হবে ও একটা পয়সারও 2 নম্বরই করেনি, কারণ 2 নম্বরই করার কোনো জায়গাতেও চাকরি করতো না, ওয়ার্কশপের ভিতরে চাকরি করতো। তাহলে ওয়ার্কশপে মালপত্র বিক্রি করতো, তাও করতো না। তাহলে ও করলোটা কি করে? ওই বাড়িটা, নিজের জমি কিনেছে, বাড়ি করেছে, তারপরে ও বিয়ে করেছে অ্যাট দ্য এজ অফ 27। তো 6 বছরের মধ্যে ও বাড়িটা করলো, যে কোনো জায়গাতে একটা জমি কিনে যেই সময় কিনেছে সেই সময়কার মতো দাম ছিল, তাহলে ও ওই জমিটা কিনে বাড়িটাকে করলো কি করে? তো ওর সাথে আমরা যখন কথা বলি তখন ও বলছে যে আমি প্রথম দিনই চাকরি পাওয়ার পরে একটা উদ্দেশ্য তৈরি করেছি, আমাকে বাড়ি করতে হবে। এইবার আমি বাড়ি করব সবাইকে কম বেশি বলি অফিসে। তো একজন বয়স্ক লোক বলে, তুই কবে বাড়ি করবি আগে ডেটটা ফিক্স কর। বয়স্ক লোকটা ওকে বলেছে। তো ও বলছে যে কি করে জমি কবে কিনবো, টাকা কবে হবে? বলে কোনোদিনই কিছু হবে না, তুই আগে ডেট ফিক্স করে নে, তুই বাড়ি কবের মধ্যে করবি। তো ও ঠিক করলো কি 5-6 বছরের মধ্যে বাড়িটা করবো, 5 না 6। লোকটা চা খেতে খেতে জিজ্ঞেস করে চাকে, তো ও বলছে যে 6-তে, কেন একটু বেশি সময় নেই। বলে ঠিক আছে, তাহলে এখন বাড়ি করতে গেলে তোর কত টাকা লাগবে জমি কিনে দেখ। একটা ক্যালকুলেশন বার করলো, বলে 6 বছর পরে এটা করতে তোর কত টাকা লাগবে। ওকে এই প্ল্যানিংটা কিন্তু একটা বয়স্ক লোক দিয়েছে, ওর অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যে ছিল সে বলেছে। তাহলে তুই এক কাজ কর, আমাদের অফিসে তখন রেলের ফান্ড চলতো, সেই ফান্ডে 2-3টে শপ আছে, ওই 3টে শপের মধ্যেই তুই মেম্বার হয়ে যা, যেগুলো 3 বছরে ফান্ড চলে, আর ওইখান থেকে মাইনা পেয়ে ওখানে টাকা রাখা শুরু কর। তাহলে 3 বছর ধরে একটা টাকা বাড়বে, ওটা সুদও হবে, কিছু হবে। আর তুই লোন টোন নেওয়ার দরকার নেই, যদি কোনো জায়গায় জমি পেয়ে যাস তাহলে লোন নিয়ে জমি কিনে নিবি সঙ্গে সঙ্গে। তো এবার ও কি করলো, তখনকার সময় মাইনা ছিল 8 থেকে 9,000 টাকা মাইনা ছিল। এবার 9,000 টাকা কি সেভিংস করবে আর কি বা খাবে, খেতে তো হবে, ওর মা ওর থাকতো। ও কি করলো, নাইট ডিউটি করা শুরু করলো ডেলি বেসিসে, প্রত্যেক সপ্তাহে অল্টারনেট সপ্তাহগুলোতে নাইট ডিউটি শুরু করলো। এবার নাইট ডিউটি করার জন্য এক্সট্রা অ্যালাউন্স পাওয়া শুরু করলো, ওই টাকাটাকেও সেভিংস করা স্টার্ট করলো, আর নিজের টাকা থেকে 2,000 সেভিংস স্টার্ট করলো। তাহলে নাইটের টাকাটা এক্সট্রা হয়ে গেল। তো রাত ও বলছে কি রাত্রিবেলা বাড়িতে ঘুমাই, এখানে এসে 2 ঘন্টা কম ঘুমাবো, কিন্তু পয়সা পাচ্ছি তো ঘুমানো। তো ওই করে ও ডিউটি করা শুরু করলো, করতে করতে 6 বছরের মধ্যে ও টোটাল 13,70,000 টাকা এক্সট্রা কামিয়েছে, এক্সট্রা খালি নাইট ডিউটি করে টোরে। আর ডিএ বেড়েছে, যেটুকু বেসিক মাইনা ছিল তার উপরে দাঁড়িয়ে এইগুলো কামিয়েছে। এই টোটাল টাকাটা ও কিন্তু ফান্ডে সেভিংস করেছে, খরচা করেনি কিছু। এইটা সুদ সমেত গিয়ে হয়ে গেছে 18,00,000 টাকা। এইবার দেখো তো বাড়ি করাটা সোজা হয়ে গেছে কিনা। কিন্তু আমাদের প্রথম ট্রেনিং এ কি এসেছিল, 2 নম্বরই করে বাড়ি করেছে। কি আগে আমরা প্রথমেই আমাদের ব্রেনের মধ্যে নিলাম ও 2 নম্বরই করেছে, কিন্তু ক্যালকুলেটিভ হয়েছে, সেই দিকে আমরা মাথা রাখলাম না। ও প্রথম দিন থেকে ক্যালকুলেটিভ হয়ে গেছে, এই ক্যালকুলেটিভ হওয়ার জন্য কিন্তু সাকসেসটা পেয়ে গেছে। আজকে যখন 27 বছর বয়সে বিয়েটা করলো, তখন ওর কাছে নিজস্ব একটা বাড়ি আছে, এইবার ওর চাকরিটাও রয়ে গেছে। এইবার ওর ওয়াইফকে নিয়ে যখন ও কি করবে, তখন ওর নেক্সট
কোনো একটা যদি টার্গেট নেয় ও করতে পারবে। একদম। কেন করতে পারবে? ও ক্যালকুলেটিভ হয়ে গেছে বলে। ও কি করে এখন নাইট ডিউটি কিচ্ছু করে না, ও এখন যা ডিউটি করে সেখান থেকে ও 78,000 স্যালারি তোলে। এখন কারেন্টলি 78,000 তোলে। বলে ওইখান থেকে আমি স্যালারি পাওয়ার পরে প্রথমেই মাসে যেদিন মাইনা ঢোকে তার দুদিনের মধ্যে আমার এসআইপি কেটে যায় 40,000। এভরি মান্থ 40,000 গেল, 11 বছর ধরেও জমাচ্ছে। 40,000 কি এক জায়গাতেই জমাচ্ছে? না, 3-4টে মিউচুয়াল ফান্ড করে জমাচ্ছে। আর কোনো মিউচুয়াল ফান্ড যেটা লম্বা চলে যেগুলো, সেইগুলোতে কোনোদিন লস হয় না। ও কোনোদিন মিউচুয়াল ফান্ডের আজ অব্দি আমার সাথে যতবার দেখা হয়েছে আজ অব্দি ও নিজের অ্যাসেট ভ্যালু বলে না, নিজে খোঁজেও না কত হয়েছে, আর দেখেও না কিছু না। মার্কেট পড়ে যাচ্ছে উঠে যাচ্ছে ওই দিকে ওর নজর নেই। ও শেয়ার মার্কেটের ব্যাপারে কিচ্ছু বোঝে না। ও গেছে পিকে মুখার্জি বলে একটা সংস্থা আছে আমাদের এখানে কাস্টমারতে, খুব ব্র্যান্ডেড নাম। ওই লোকটার কাছে গেছে, ওই লোকটার বাবা বেঁচেছিল, এখন ছেলে বেঁচে আছে। ওই বাবার কাছে গিয়ে ও মিউচুয়াল ফান্ড গুলো করে এসছে, ব্যাংকের থেকে কেটে চলে যায় প্রতি মাসে। মাইনা ঢোকে আর কেটে যায়, আর বাকি 30,000 টাকা 35,000 টাকা যেটুকু পায় সেইটুকু। আর পিএফ এ টাকা জমাচ্ছে 6,000 টাকা করে মাসে। যবে থেকে ওর মাইনা বেড়েছে তবে থেকে 6,000 করে প্রতি মাসে কেটে যাচ্ছে। তাহলে এইটা একটা ফান্ড জেনারেট হচ্ছে তো। তাহলে এখন ওর খুব খারাপ হলেও, খুব খারাপ থেকে খারাপ হলেও ওর কাছে এখন 1 কোটি টাকার উপরে অ্যাসেট আছে। এইবার ওর নেক্সট টার্গেটটা কি? নেক্সট টার্গেট হচ্ছে যে ওর ছেলেকে একটা ভালো জায়গায় পড়াবে। ওর ছেলের এখন 3 বছর বয়স, ঠিক? ভালো জায়গায় পড়াবে। তো ভালো জায়গায় পড়ানোর জন্য ও কি করেছে, প্রথম দিনই ভালো স্কুল দিয়ে দিয়েছে। স্কুলের খরচা হচ্ছে প্রত্যেক মাসে আর প্রত্যেক বছরে 80,000 টাকা। এই 80,000 টাকাটা পরে যে প্রত্যেক বছর বাড়বে তো খরচাটা, এই খরচা বাড়ার জন্য ও কিন্তু এসআইপি করে রেখেছে। 80 তো বছরে খরচা করছে, তার মানে মাসে কত খরচা করছে? 7,000। এই 7,000 টাকা খরচার পরে আরো বাড়বে তো সময়ের সাথে সাথে, যখন বড় ক্লাসে যাবে আরো বড় খরচা হবে। ও কি করছে, প্রত্যেক মাসে 2,000 করে সেভিং স্টার্ট করে দিচ্ছে ছেলের জন্য। ওই 40-এর মধ্যে 2 হচ্ছে ছেলের জন্য। 3 বছর 2 করে করে, পরের বছর 3 করে করে, 50% বাড়িয়ে দেয়। তারপরে 3 করে করে, তারপরে 4.5 করে করে, এইভাবে বাড়াচ্ছে। বাড়াতে বাড়াতে ওর ছেলে যখন 12 পাস করবে তখন ওর কাছে 2-3 কোটি টাকা থাকবে কি থাকবে না ছেলের নামে? তাহলে ও যে ক্যালকুলেটিভটা হয়েছে বলে ও বড়লোক হলো কি হলো না? আর একটা লোক 2 লাখ টাকা করে মাসে ইনকাম করে এখনো ওর লোন টানছে। এটা কেন হচ্ছে? কারণটা হচ্ছে ও ক্যালকুলেটিভ হতে পারেনি বলে। তা আমরা ক্যালকুলেশন সবাই সবকিছু বুঝি, যদি কাউকে কিছু দিতে হয় আমাদের থেকে ভালো ক্যালকুলেটর কেউ নেই। যখন কারোর থেকে পেতে হয় তখন আরো বড় ক্যালকুলেটর হয়ে যায়, কিন্তু নিজের লাইফের সাথে ক্যালকুলেটিং নেই। খেয়াল করে দেখো তো সত্যি না মিথ্যে কথা বললাম? আজকে এও চাকরি করেন, কতদিন হয়েছে চাকরিটা করছো? 1 বছরের মতো। সেভিংস কি করেছো? ওই একটা এসআইপি ক টাকার? 2,000। স্যালারি কত পাও? এই রিসেন্ট স্যার ইনক্রিমেন্ট 5 এর মধ্যে এসে আগে 25 ছিল, এখন এখন কত আছে? 30। 30। তাহলে 5,000-এ 2,000 টাকা এসআইপি ক্যালকুলেটিভ। ওকে এখন বললে কিন্তু ও বলবে আমার কাছে অনেক বার্ডেন ছিল, এই ছিল ছিল। বার্ডেন কি পাল্টে গেছে? বার্ডেন কিন্তু ওই রকমই রয়েছে কম বেশি, কিন্তু তোমার ইনকামও বেড়েছে কিন্তু তোমার সেভিংস বাড়েনি। এটা হচ্ছে কি ক্যালকুলেটিভ না হওয়ার কারণ। আমি প্রথম দিন থেকে যদি মনে করি যে আমার কাছে বার্ডেন আছে, আমার বার্ডেন কোনোদিন শেষ হবে না। যতদিন লাইফ আছে ততদিন বার্ডেন আছে। এই বার্ডেন নেই তো ওই বার্ডেন আছে, ওই বার্ডেন নেই তো ওই বার্ডেন আছে, বার্ডেন চলে আসবে, থাকবেই সমস্যা। তুমি দেখো কোনোদিন একটা দিন পকেটে টাকা না নিয়ে, মোবাইলে টাকা নেই, কাটাও দেখবে কেটে গেছে। আবার ওই দিন না পরের দিনই 1,000 টাকা নিয়ে কাটাও, এবার টাকাটা নেই। কেন হচ্ছে এটা? নন ক্যালকুলেটিভ জন্য। এটা প্রত্যেক মানুষের সাথে হচ্ছে, আর বাঙালিদের সাথে বেশি হচ্ছে, আর মিডল ক্লাসের সাথে বেশি হয়। মিডল ক্লাস হচ্ছে শো অফ বিজনেসে সবার বেশি ইনভলভ। ও ওইটা করেছে আমাকে করতে হবে, এই দামি জিনিসটা কিনতেই হবে, এইটা না হলে আমার স্ট্যাটাস পড়ে যাচ্ছে, এই জিনিসগুলোতে আমরা ইনভলভ। আর এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের ব্রেনের মধ্যে একটা সফটওয়্যার দেওয়া আছে মিডল ক্লাসকে, যে মানুষ কি বলবে, লোকে কি বলবে। এই সফটওয়্যারটা যতদিন চলবে ততদিনই সমস্যার মধ্যে আমরা থাকবো। লোকে কি বলছে ঠিক আছে, তোমার মা যখন কোনো রক্ত পাচ্ছে না তখন লোকে কি বলে? কোন লোক এসে তোমার মাকে রক্ত দিয়ে যায়? দিয়ে গেছে কি কেউ? তাহলে লোকে কি বলে দিয়ে কি গুরুত্ব আছে? আমি কি পড়বো লোকে ঠিক করে দেবে? আমি কি খাবো লোকে ঠিক করে দেবে? আমি কাকে কি দেবো লোকে ঠিক করে দেবে?
তাহলে লোকে কি বলে দিয়ে আমি কেন ইনভলভ থাকি? যেরকম তুমি শেয়ার মার্কেটের জন্য এসছো, লোকে কি বলছে দেখো, এই সবে গেছিস, কি বলছে কি বলছে না। তা আজকে দেখছে দাঁড়িয়ে সবার শিক্ষিত যে জায়গাটা সেটা হচ্ছে সফটওয়্যার পড়াশোনা। আজকে সফটওয়্যারের মার্কেট কোথায় আছে? প্রায় শেষের দিকে। এআই ঢুকে গেছে তো মার্কেটে। তাহলে এবার সফটওয়্যারের জায়গা কোথায়? প্রত্যেক জায়গায় 100টাতে আগে 70টা চাকরি পেয়ে যেত, 30টা পেত না। এখন কি হচ্ছে, 70টা চাকরি চলে যাচ্ছে, 30 জন বেঁচে যাচ্ছে ওই 70-এর মধ্যে। তাহলে পুরো সিনারিও ঘুরে গেল তো এআই আসাতে। তাহলে এআই আসার পরে তোমার পিছনে একটা বাবা মা কারোর পিছনে ধরো 20 লাখ 25 লাখ টাকা এডুকেশনের জন্য দিয়ে দিয়েছে। এইবার এই ক্যালকুলেশনটা বোঝার খুব দরকার, যেটা আমরা বুঝতে চাইছি না। কিরকম? রেকর্ডিং আছে। দেখো এখনকার দিনে হাইয়ার এডুকেশন একটা ওয়ার্ড আছে না? হাইয়ার এডুকেশন দু রকম ভাবে চলে, একটা হচ্ছে প্রাইভেট ভাবে চলে, আর একটা গভর্নমেন্ট স্পন্সর চলে। গভর্নমেন্ট স্পন্সরের মধ্যে আইআইটি গুলো পড়ে, আর প্রাইভেটে তো দুনিয়ার ই আছে, আমাদের এখানে জেআইএসও আছে কাস্টমারতে কল্যাণীতে। তো এই জায়গাটাতে গভর্নমেন্টের আইআইটি পাস করতে গেলে একটা 4 বছরের কোর্সে এন্ট্রি পেয়ে গেলে মোটামুটি 6000 বাচ্চার চান্স পায় বছরে। এই এক একজনের টোটাল 4 বছরের খরচা হয় খুব বেশি হলে 3 লাখ টাকা। 4 বছরে? হ্যাঁ 4 বছরে। ঠিক আছে, তো এই আইআইটি লেভেলের কোনো পার্সেন্টেজই নেই প্রাইভেটে। ঠিক আছে, এই যদি আইআইটি লেভেলের হতো এটা লাগতো 30 লাখ টাকা। ঠিক, তাহলে এইখানে 6000 বাচ্চা চান্স পায় বছরে পুরো ইন্ডিয়ার থেকে। আর কোটার থেকে বা বেনারস থেকে এইসব জায়গা থেকে কোচিং চলে না? চলে, হ্যাঁ? প্রচুর। এখানে কোচিং এ চলে 10 থেকে 25 লাখ বাচ্চারা পড়াশোনা করে আইআইটির জন্য। খালি আইআইটির জন্য পড়াশোনা করে প্রতি বছর, মানে গেল বছর যা পড়েছে তার সাথে আবার নতুন করে 25 লাখ যোগ হচ্ছে, তো এই যোগ হচ্ছে, কিন্তু পোস্ট তো 6000ই। তাহলে এই বাকি ছেলেরা মেয়েরা কোথায় যাচ্ছে? আর এইখানে কোর্সের জন্য লাগে 3 থেকে 5 লাখ টাকার মতো, মানে টিউশন ফিস, মানে পুরো খরচাটা লাগে। এবার খাওয়া থাকা বাদ, এগুলো ও ঘরে থাকলো খেতো, এখানেও খাচ্ছে, এটাই। তাহলে এই 3 থেকে 5 লাখ টাকা লোকেরা দিয়ে দিচ্ছে কিসের জন্য? ফর পাসিং দ্য এন্ট্রান্স। আইআইটি পাসের জন্য না, কিন্তু আইআইটি তে এন্ট্রি নেওয়ার জন্য খালি দিচ্ছে। তাহলে এই যে বাকি টাকাটা, এটা পার্সেন্টেজে কোথায় আছে? 0.03% হচ্ছে গেট এন্ট্রি। তাহলে 99% ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে? প্রাইভেট সেক্টর। তাহলে এবার প্রাইভেট সেক্টরে গিয়ে যখন ও 30 লাখ টাকা দিয়ে কোর্সটা নিচ্ছে, তাতে ওর এই যে টাকাটা অরিজিনালি এই 30 লাখের জন্য টোটাল স্টুডেন্ট কত হচ্ছে? 2.5 লাখ থেকে 3 লাখ লোক বাচ্চাকে নেয় এখানে প্রাইভেটে টাকা দিয়ে। এটা কোথা থেকে শুরু হয়? 5 লাখ থেকে শুরু হয়, 30 লাখ অবধি চলে, মানে লেভেলের উপরে দাঁড়িয়ে কি করছে না করছে না। তাহলে এই যে 25 লাখের সংখ্যাটা, এখানে ধরে নিলাম 3 লাখ কনজিউম হয়ে গেল, তারপরে তো 22 লাখ কোথায়? এই ক্যালকুলেশনটা কিন্তু বাবা মারা কেউ বুঝতে চাইছে না, না পেলে ওর উপরে এমন চাপ সৃষ্টি করছে, সুইসাইড করছে বাচ্চা। স্যার কি আমাদের চাঁদপাড়ায়, জানি না এখানে চাঁদপাড়ার ছেলেরা কেউ আছে কিনা, চাঁদপাড়ায় আমার ছেলেরই বন্ধু, ওর নাম সোমনাথ ঘোষ, ইজ এ মেয়ার স্টুডেন্ট। মানে আমার ছেলে, কিন্তু আমি বলছি না, আমার ছেলেগুলো বলছে না, আমার ছেলে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট অত অঞ্চলের মধ্যে। আমি বলি না নিজের ছেলে সম্পর্কে। ওকে যখন 11-এ ভর্তি করা হলো, ওর মা এসে আমার কাছে কান্নাকাটি করছে, মোহাম্মদদা আপনার সঙ্গে তো হেড স্যারের একটু জানাশোনা আছে, আপনি যদি একটু ভর্তি করে দেন। ওকে বায়ো সায়েন্স নিয়ে ভর্তি করানো হলো। আমি জানিও ওটা ক্র্যাক করতে পারবে না। যাই হোক, ওটা 2021 সালে
সে করোনার সময় পরীক্ষা তো হলো না, সবই তো লোনে পাশ করে দিয়েছে, আমি লোনে বলি, আমাদের মুখ্যমন্ত্রী পাশ করে দিয়েছে, সেইভাবেও পাশ করেছে। ওই ছেলেটা গোবরডাঙ্গা হিন্দু কলেজে ভর্তি হয়েছিল। ওখান থেকে ওর মামারা অনেক বেশি বোঝে। ওর মামা কি করে, আগে এখন তো রাইটার্স নেই, এখন তো নবান্ন, রাইটার্সে ও একটা এলডিসি গ্রুপের চাকরি করে, লোয়ার ডিভিশনাল ক্লার্ক। মামা অতিরিক্ত বোঝে, ওকে কোটায় তো দিয়েছে ভর্তি করতে। দাদা কি বলবো, 3 মাস মতো হয়েছে, ছেলেটা শেষ হয়ে গেছে। হবে তো এটাই। ও ওই চাপ ও নিতে পারছে না। ওইখানে গেলে কি হয়, আজকে নিতে যেরকম পারছি। ভাবে আমি তোমাদেরকে শেয়ার মার্কেট শেখাচ্ছি, ধীরে 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 কিন্তু ঢুকছি মার্কেটের দিকে। আর তোমাকে যদি প্রথম দিনই এসে ক্যান্ডেল দিয়ে দিত, তারপরে কি, কয়েকদিন পরে ইন্টারেস্ট শেষ হয়ে যেত। ওদের প্রত্যেক সপ্তাহে আবার এক্সাম হয়তো, সেইখানে ওই তার মানে ধরো এই যে আজকে স্যার যেটা কিছুক্ষণ আগে যেটা বোর্ডে মুছে দিলেন, আমরা হয়তো চলে যাব 2-3 ঘন্টা অবধি মনে থাকবে, তারপরে তারপরে মনে ভুলে থাকবে যাবে। না। ওটা যদি কালচার না করে, দেখা গেছে সপ্তাহ ভরে ক্লাস করালো, ও সেইটাকেই মনে রাখতে কালচার পারছে না। করতে গিয়ে আবার নতুন টাস্ক এসে যাচ্ছে, নিতে পারছে না। একের পর এক ওর কাছে চাপ পড়ে যাচ্ছে, ওর ঘাড়ের উপরে নিঃশ্বাস পড়ছে গত দিনের চাপটা, ও নিতে পারছিল না। তাহলে এবার এই জায়গাটাতে এত দাঁড়িয়ে frustrated হয়েছিল। এই 25 লাখের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, 22 লাখ বাচ্চা কিন্তু নেই আর। এই 22 লাখের ফিউচার কি? তো আউট অফ বাইরে যাচ্ছে। এরা 5 লাখ টাকা করে দিয়ে ফেলেছে, তো দিয়ে ফেলেছে। এন্ট্রি পাইনি কোথাও। তাহলে এই 5 লাখ টাকাটাও গেল, লাইফে নিজেদেরকে পিছিয়ে গেছি বলে একটা জায়গায় ফেলে দিল, হ্যাঁ। পাইনি বলে। হীনমন্যতায় ভুগবে। তারপরে জায়গাটা কি, ওদের গ্রাজুয়েশন করতে যাবে, মন কি চাইছে? কেন ওর বন্ধু বান্ধবরা গ্রাজুয়েট হয়ে গেছে, তো 2 বছর এগিয়ে পার গেছে, হয়ে গেছে। তার মানে কি ওদের থেকেও পিছিয়ে গেল। এবার ধীরে 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 কি কিন্তু ঘরের ভিতরে ঢুকতে শুরু করলো, ওর বাইরের দিকে আর মন নেই। কেন বাইরের দিকে তো সবাই ওকে দেখে হাসছে। এবার এটা কার জন্য হলো? খালি বাবা মার কিছু চাহিদার জন্য, তাই নাকি? এইবার এই যে 5 লাখ টাকাটা যদি ও না দিয়ে, ও যদি নিজেকে আগে বলতো, এই যে যেরকম আজকেও আমার ওয়াইফের সাথে কথা হচ্ছিল, আমার ছেলে মেয়েরা 3 জন পড়ে, এবার 3 জনই অঙ্কে কম পেয়েছে। কেউ, আমার মেয়ে সবার কম পেয়েছে 25, আর একজন 30, একজন 37। কিন্তু যে মেয়েটা পেয়েছে 37, সে সেকেন্ড ক্লাসে, তার মানে ওর কমেছে অনেকটাই। এবার স্যারকে গিয়ে বলছে, তো স্যারের খারাপ লাগবে কি লাগবে না? এবার যাই কারণ হোক, আমি বললাম যে আমার মেয়ে প্র্যাকটিস করেনি, পাইনি। আমি কিন্তু ওইটা দিয়ে, এবার আলোচনা হচ্ছে যে ইন্দ্রবতী এটা পাইনি, ওই ইয়াসি এটা পাইনি, আমার এটা হচ্ছে। আমি একটাই কথা বললাম যে বাবা মাদের চাহিদার জন্য বাচ্চাগুলো শেষ হয়ে যাচ্ছে। একদম ঠিক। আজকে মেয়েটাকে, বাচ্চাটাকে আগে জিজ্ঞেস করা যাক ওর কিসে ইন্টারেস্ট আছে, সেটার দিকে আমাদের ইন্টারেস্ট নেই। ওর কিসে ইন্টারেস্ট আছে, আমাদের যেটাতে ইন্টারেস্ট আছে ওকে ওই জায়গায় ইন্টারেস্ট করিয়ে দিচ্ছি। তো ওর তো ইন্টারেস্ট নেই ওই পার্টে। এবার আমার মেয়ে সারাদিনে যেটুকু পড়ে ওই হিসাবে নম্বর ভালো পায়, ও টোটাল ফাঁকি মারে। কেন ফাঁকি মারে? ওর কাছে না টিচার দিয়েছি আমরা, না আমি এখন টাইম দিতে পারি। ঠিক আছে, তো আমি টাইম দিলে ও পড়তে বসে, কিন্তু আমার কাছেই টাইম হয় না। সোম থেকে শুক্রবার ট্রেডিং করি, শনিবার একটু রিল্যাক্স করি, রোববার আবার চলে আসি ক্লাসে। তাই আমি মেয়েকে টাইম দিতে পারি না। কিন্তু তারপরেও 70% ধরে রেখেছে। 70% আইসিএসসি বোর্ডে কোনো পার্সেন্টেজ না, পরীক্ষা বসলেই পাওয়া যায়। কিন্তু ওর মধ্যে ধীরে ধীরে একটা নলেজ তৈরি হচ্ছে। কিন্তু এই নলেজটা আগামী দিনে ওকে তৈরি করে দেবে যে আমাকেও কম্পিট করতে হবে, নিজের থেকেই তৈরি হবে। ওর নিজের থেকে নম্বর স্কোর করা শুরু করে দেবে। কারণ কি, আমি একটা জিনিস বুঝেছি, আমি প্রেসার করে হয়তো পড়িয়ে দেবো, মুখস্থ করে নেবে, হয়ে যাবে, কয়েকদিন পরে ভুলে যাবে, হলের দিন লিখতে পারবে না। তাহলে কি হবে? ওর থেকে নিজের মতন করে করছে, করুক, যা করছে করুক। এবার ও শুনলে অবাক হবে, আমার বউকে বসে বসেও সাজায়, যখনই ফাঁকা পায় সাজায়, এটা দিয়ে ওটা দিয়ে পুরো পেট নিয়ে বানিয়ে ছেড়ে দেয় সাজানো। ঠিক আছে, মেকআপ মনে হয় এটা করে, ওর মা ওকে কিছু বলে না, করছে করো, জিনিসও নষ্ট হচ্ছে, কিন্তু ওর ওইটাতেই ও রিল্যাক্সেশন। তাই করো, কিছু তো দিতে হবে ওকে করতে। আমি ওকে কিছুই দেবো না, তারপরে বলো করো আমার মতন করে, তাহলে হচ্ছে না। এই করে করে বাচ্চাদের লাইফগুলো শেষ হচ্ছে। এবার আমার কাছে কথা হচ্ছে, এই 5 লাখ টাকা যদি ইনভেস্টমেন্ট ও না করতে এডুকেশনের জন্য, ওকে মনে করা হতো যে তুমি কি পারবে কি পারবে না চিন্তা করে দেখো, তাহলে আমি তোমাকে দেব। এইবার দেওয়ার পরে ওর এইখানে হয়তো ভর্তি হয়ে গেল 30 লাখে, তার মানে বাবার খরচা কোথায় গেল? 5 আর 30 35। এখনো কিন্তু খাওয়া খরচা, থাকা খরচা আছে আলাদা, ওইটাকে আমি ধরে নিলাম ঘরে যা থাকবে ওটাই লাগবে। তাহলে এই 35 লাখ পাওয়ার পরে ওর জব কি লাগবে? কমপ্লিট করলে 18 20 25 20,000 টাকা 18 থেকে স্টার্ট হবে,
খুব ভালো বাচ্চা যদি হয় তাহলে ও 5 লাখ টাকার প্যাকেজে যাবে, ঠিক 40,000 টাকা মাসে স্টার্টিং। আর যদি আরো ভালো বাচ্চা হয় যেটা 0.1% হবে তাদের প্যাকেজ 10 লাখ টাকা অবধি যাবে। 80 থেকে 85। হ্যাঁ, এর বেশি যাবে না, 85,000 স্টার্টিং এ এর বেশি এই জায়গা থেকে যাবে না। তাহলে 0.1% মানে হচ্ছে 3 লাখের কত, 30,000, 3,000। তাহলে 3,000 বাচ্চাই এই চাকরিটা পাবে, বাকিরা সব এইটা পাবে তো। এইবার ধরে নিলাম আমি 5 লাখের প্যাকেজেই পেলো সবাই, তাহলে ওকে 7 বছর তো এমনি খাটতে হবে আগে এই 30 লাখ আর এই 5 লাখ তুলতে। বাবা তো কোনো না কিছু বেঁচে দিয়েছে জিনিসটার হুম। টাকাগুলো, তাহলে ও 7 বছর বেকার খাটবে গিয়ে এই টাকাটা পূরণ করতে, তারপরে ও স্টার্টিং হবে লাইফ। ওই টাকাটা ওকে জিরোতে আসতে হবে, হ্যাঁ। আর মাইনাসে এখনো তো যদি এটা লোন করে থাকে ওটা ইন্টারেস্ট ধরে পরের থেকে প্লাস 7 বছরও খাটার পরে তারা তো একটা ইয়ে আছে, নিজের শখ আহ্লাদ আছে, কিছু আছে, ও কি করবে তখন? আরো 7 বছর লেগে যাবে। তার মানেটা কি, আমরা আমাদের লাইফটাকে কিভাবে ডিপেন্ড করে দিলাম লোকে কি বলবে। দেখো খেয়াল করে, তোমার ছেলে পড়াশোনা করেনি, এই চাপের মধ্যে আমরা পড়ে গিয়ে নিজেদের কবর নিজেরা খুলে নিচ্ছি প্রতিদিন। এইবার অল্টারনেট সিনারিও, মানে বইটাকে একটু পাল্টে ফেলো। এই বইটা তো আমরা পড়েছি, এই বইটা আমরা দেখেছি, এই বইটা আমরা জেনেছি আজকে, এই কথাটা তো অস্বীকার করা যাবে না। এটা কিন্তু আমাদের বাস্তব চিত্র কিন্তু এখন এই সিনারিওটাকে যদি আমি পাল্টে ফেলি, যদি বলি যে তোমরা কি করছো না করছো, বেশি দূর পড়াশোনা করনি, যাও শেয়ার মার্কেটের এডুকেশনটা নেওয়া স্টার্ট করো। কত টাকা লাগবে? 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000, 1 লাখ, তোমার মন মতন করে তুমি কোর্স করে নাও। করার পরে 30,000, 30,000, 30,000, 30,000 করে 5 বার ডুবিয়ে ফেলো। এবার ক্যালকুলেটটা বোঝো, 5 বার ডুবলেও তো 1.5 লাখই ডুববে। 1 লাখ টাকা এডুকেশন ঠিক চলে গেছে, এটা জিরো হয়ে গেছে। ধরো কিচ্ছু শেখোনি, না। আমি ভর্তি হয়েছি, গেছি, টিচারও শেখায়নি, আমিও শিখিনি, কিন্তু এইটুকু তো বুঝেছি শেয়ার মার্কেট, বাস এইটুকুই দরকার। এইবার 30,000 করে আমি 5 বার ডুবিয়ে দিয়েছি, এখান থেকে আমার একটা নেশা হয়ে গেছে, আমাকে মার্কেটে বসতে হবে। এই শিক্ষাটা অস্বীকার করা যাবে না। এইবার আবার গিয়ে একটা 15,000 টাকার একটা এডুকেশন নাও শেয়ার মার্কেটে। দিস ইজ দ্য বিগিনিং অফ ইউর লাইফ। এইবার তোমার বিগিনিং হচ্ছে মার্কেটে। কেন বলো তো? 1.5 লাখ ডুবিয়ে ফেলেছো, 1 লাখ এডুকেশনের নামে 4-5 ঘুরে বেরিয়েছো। এইবার মার্কেটের নলেজ তো তোমার কাছে কিছু তো এসছে, মার্কেটে টাকা ওড়ে। এইবার তুমি 15,000 টাকা দিয়ে যেই এডুকেশনটা নিতে যাবে, এটা তোমার কাছে ব্র্যান্ডেড এডুকেশন তৈরি হবে। এবার টোটাল ইনভেস্টমেন্ট কত হয়ে গেল দেখো তো, 2,65,000। 2,65,000। তুমি জিরোতে দাঁড়িয়ে আছো, ঠিক। এই জায়গাটার থেকে তুমি তখন 50,000 টাকা দিয়ে এন্ট্রি নাও মার্কেটে, ডুবে যাবে। 50 নিয়ে এন্ট্রি নাও, ডুবে যাবে। এরপরে 50 নিয়ে যেটা এন্ট্রি দেবে এটা তোমাকে দাঁড় করে দেবে। এইবার টোটাল কস্টটা দেখো তো তোমার লাইফে কি করলে তুমি। 2,65,000 আগে, আবার 1.5 লাখ পরে, তো 4 লাখের মধ্যে হয়ে গেছে তো গল্প। 4 লাখে তুমি একজন ট্রেডার তৈরি হয়ে গেছো। 1 নম্বর সিনারিও, এর মধ্যে টোটাল টাইম চলে গেছে তোমার 3 বছর। তুমি এখানে কত দিয়েছিলে? 1-1.5 বছর, 3 থেকে 5 লাখ। 5 লাখ দিয়ে 1 থেকে 1.5 বছর লাগিয়েছিলে। কি করেছো? তুমি এখানে আদৌ চলে গেছো, এইটুকু গেছে। এইখানে যাওয়ার পর তুমি 4 বছর পড়াশোনা করেছো, তারপর তুমি এসছো এইখানে। তোমার লাইফটাকে তুমি কিন্তু বার্ডেনের মধ্যে ফেলে দিয়েছো। জব করা মানেই বার্ডেন। কেন? 9 to 5। 9 to 5 মাথা যন্ত্রণা। আচ্ছা, তো তোমার চাও না চাও, একদিন যদি ছুটি নিয়ে নাও, পরের দিন তোমাকে যেতেই হবে, তোমার শরীর ভালো থাক আর না থাক। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটার থেকে তুমি এখন কিন্তু ফ্রি। তোমার এখানেও গেছে 6 বছর 7 বছর, তুমি ইঞ্জিনিয়ার হয়ে গেছো, তোমার নামের পাশে ইঞ্জিনিয়ার, নাম বলে তোমাকে ইঞ্জিনিয়ারিং করেছো বলতে হবে। তোমার কাছে কোনো অ্যাপ্রুভাল নেই যে তোমাকে দেখে কেউ ইঞ্জিনিয়ার বুঝবে। এখন ভাই কি বুঝবে? কোন জায়গা থেকে কেউ ইঞ্জিনিয়ার, ডাক্তারকে যদি অ্যাপ্রন পড়ে তাহলে বোঝে ও ডাক্তার, নাহলে বুঝতে পারবে ও ডাক্তার? নাম লেখার আগে ওকে স্টেথোস্কোপ রাখতে হবে, তাহলে ওর প্রুফ হবে ডাক্তার। উকিলকে কালো কোট পড়তে হবে, তাহলে ওকে বোঝা যাবে উকিল। চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছে সেটাও নেই, কি আছে ওর তো সিগনেচারের নিচে চার্টার্ড নম্বর লিখবে, তাহলে ওর প্রমাণ হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেখানে লাখে 2টো ছেলে বেরোয় এডুকেশনে।
প্রত্যেক বছর লাখখানা পরীক্ষা দেয়, দুটো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বেরোয়। বোঝো? তাহলে এতটা প্রফেশনালিজম জানার পরেও তোমার অ্যাপ্রুভাল কোথায় তোমাকে নিজেকে বলতে হবে। নোবডি ক্যান রিকগনাইজ ইউ যতক্ষণ না তুমি নাম ডাক করে নিচ্ছ। নাম ডাক করে নিচ্ছ, একটা ভালো ডাক্তার হয়ে গেছে, তোমাকে লোক চিনবে। তুমি ভালো ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তখন তোমাকে লোক চিনবে। কিন্তু ভালো কখন হবে? থিওরিটিক্যালি ভাবে কেউ হয়নি, আর যখন- প্র্যাকটিক্যালি হতে হবে। যখন কিছু করতে পারলাম তখন মানুষ চিনবে, তখনও চিনবে। তখন চিনবে লুজার, লুজার বলে। তাহলে এই যে জায়গাটা, এই 4 লাখ 5 লাখ টাকা ইনভেস্টমেন্ট তুমি এখানেও করেছো, এখানেও করেছো, এখানে তুমি 6.5 বছর দিয়েছো, এখানে তুমি 4 বছর 3 বছর দিয়েছো, কিন্তু এরপরে তোমার জার্নিটা যেটা তৈরি হবে, সেই জার্নিটা কিন্তু তোমার কাছে পয়সা আনার রাস্তা তৈরি করে দিয়ে গেছে অল টাইম। এবার চলে আসছে একটা অন্য সিনারিওতে। তুমি সবকিছু পাওয়ার পরে তুমি ডাক্তারের লিস্টে নাম লিখিছো, এন্ট্রি পেয়ে গেছো, এখান দিয়ে পড়াশোনা করে ডাক্তারের লিস্টে পেয়ে গেছো, ডাক্তার হয়ে গেছো। 4 বছর ডাক্তারি করলে, 1 বছর হাউস সার্জন থাকতে হয়, থাকলে তারপরে তোমার পরিচয় কি? তোমার কাছে কোন পেশেন্ট দেখাতে আসবে? এটা তো গেল জেনারেল এমবিবিএস। এমবিবিএস এ কেউ তোমার কাছে ডাক্তার দেখাতে আসবে না যতক্ষণ না এমার্জেন্সি পড়ে। আসবে কি? তার মানে কি তুমি 4 বছর পড়াশোনা করার পরেও কিন্তু বেকার। আমরা যেটাকে নোবেল প্রফেশন বলি, প্রথম দিন কিন্তু তুমি বেকার, তোমার কাছে পেশেন্ট নেই তো এখন। এইবার তুমি জওয়াহরলাল নেহরু এই 500 বেডের একজন ডাক্তার হয়ে গেলে, তুমি চেম্বার খোলো, তোমার কাছে পেশেন্ট আছে। তাহলে রেকগনাইজেশন তোমার ডিগ্রিতে নেই, রেকগনাইজেশন ওই হসপিটালে আছে। কি ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তোমার যে 4 বছরের পড়াশোনা, রেকগনাইজেশন তুমি পেলে কোথাও? তোমার রেকগনাইজেশন দিল, তুমি 500 বেডের ডাক্তার ছিলে বলে তোমার রেকগনাইজেশন আছে। ঠিক? এইবার তোমার ডায়াগনোসিস যদি ঠিক থাকে, তাহলে তোমার রেকগনাইজেশনটা পাওয়ারফুল হবে, নাহলে কিন্তু পাওয়ারফুল নেই জায়গাটা। ক্লিয়ার? কিন্তু তোমার কাছে কি আছে? তোমাকে কোথাও শো করতে হচ্ছে তুমি কে? যখন তুমি ট্রেডার হয়ে যাও, তোমাকে শো করতে হবে, পকেটে এরকম 500 টাকার বান্ডেল রেখে ঘুরতে হবে না। তোমার লাইফস্টাইল তোমাকে পাল্টে দিচ্ছে। তোমার টাইমিং কি আছে? সকালবেলা বসবো, ট্রেডিং করব, প্রফিট হয়ে গেছে, বেরিয়ে চলে যাব। কি 9টা 5টা ডিউটি আছে আমাদের? কোনো নেই। তুমি যদি মনে করো তোমাকে ভালো জায়গায় একটা ট্রেডার তৈরি করবে, তাহলে তুমি টাইম দেবে বেশি করে। তোমার যদি মনে হয় যে না, অফিস টাইমের মতন আমি ট্রেড করবো, বেরিয়ে যাবো, অফিস টাইমের মতন ট্রেড করে বেরিয়ে যাও, ইউ ক্যান আর্ন 2 লাখ পার মান্থ। একটা সময় চলে আসবে 2 লাখ টাকা। তার জন্য কোনো বসের গালাগালি খেতে হবে না। তোমার কাছে যেই নলেজটা থাকবে, সেই নলেজটা একটা ডাক্তারের কাছে, ইঞ্জিনিয়ারের কাছে নেই। কারণ এলএনটি একটা অনেক বড় ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তার কাছে যেরকম টাইপের ইঞ্জিনিয়াররা থাকে, তাদের কাছে যা জ্ঞান থাকে, তোমাকে এলএনটির ব্যাপারে তোমার কাছে জ্ঞান বেশি থাকবে। কি ভুল বলছি কথাটা? ঠিক, ঠিক। একটা সিমেন্ট কোম্পানি, বিরাট বড় সিমেন্ট কোম্পানি, যার নাম এসিসি। এসিসি তো ইঞ্জিনিয়ার লাগে, তো ওইখানে তোমার কোন একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করা ছেলে ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে, এখানে ওর কাছে এসিসি যা ডাটা আছে, তার থেকে বেশি ডাটা তোমার কাছে আছে ট্রেডার হওয়ার পরে। ও কতটা প্রফিট করেছে, কোথায় লস করেছে, কোন ওর ফ্যাক্টরিটা লসে চলে, কোন ফ্যাক্টরিটা লাভে চলে, এগুলো সব ডাটা তোমার কাছে আছে, যা কি ওর জেনারেল ম্যানেজারের কাছে নেই। কি ভুল বলছি? তাহলে তোমার কাছে কিন্তু ডাটা বেস তৈরি হয়ে যাচ্ছে তুমি যখন মার্কেটে এন্ট্রি করে গেছো, যেটা কিন্তু একজন চাকরিজীবীর কাছে নেই, তাই নাকি? তাহলে তুমি কোন পাওয়ারফুল জোনের মধ্যে এন্ট্রি করে গেছো, যেটাকে তুমি গুরুত্ব দিতে পারছো না এখনো, সেটা আজকের থেকে শুরু করে দাও। কেন রিয়েল লাইফে তোমার থেকে বড় ইনকাম করার লোক কিন্তু কেউ হবে না। তোমার চত্বরে যে কজন আছে, যারা যা ইঞ্জিনিয়ারিং করছে বা ডাক্তারি করছে, যাই করে নিক না কেন, কারণ রেকগনাইজেশন পেতে পেতে তুমিও কিন্তু রেকগনাইজ হয়ে যাবে মার্কেটে। কারণ তুমি ইঞ্জিনিয়ার হওয়ার পরে রেকগনাইজ পেতে তোমার 5-7 বছর চাকরি করতে হবে, দুটো একটা বড় প্ল্যান্টে কাজ করতে হবে, তারপরে তো তোমার নামটা হবে, নাহলে তো আর হবে না তোমার নাম। কিন্তু তোমার জায়গাতে তুমি যদি দাঁড়িয়ে যাও, তোমার কাছে যদি পয়সা হয়ে যায়, তুমি যদি 4টে বাচ্চাকে দাঁড় করিয়ে দাও মার্কেটে, তোমার এখানে এমনিই হবে। আজকে যেদিন আমি এটা শুরু করেছিলাম 2024-এ জানুয়ারি মাসে 5 তারিখে, আর আজকে আমি আছি 26 তারিখে 2026-এর জানুয়ারি মাসে, প্রায় 1-2 বছর হয়ে গেল। আমার এখান থেকে 76 জন বেরিয়ে গেছে। তাহলে রেকগনাইজেশন কি নেই? স্টার্ট তো হয়েছিল, যেদিন প্রথম করেছিলাম সেদিন কি ছিল কেউ জানতো না আমাকে, কিন্তু এখন ধীরে ধীরে জানছে। তো এখন 40 জন আমার সাথে ট্রেড করে রোজ। তাহলে রেকগনাইজেশন কি হচ্ছে না? এই 40 জন তো আগামী দিনে 1600 জনকে নিয়ে নেবে, তাহলে রেকগনাইজেশন কি হচ্ছে না? তার জন্য কোথায় 5 লাখ দিতে হচ্ছে কাউকে?
কোথায় 1.5 বছর 2 বছর ধরে কোচিং নিতে হচ্ছে কাউকে? কারণটা হচ্ছে মার্কেট এতটাই বড় জায়গা, যেই জায়গাতে আজীবন মানুষ আসবে, এখানে কনজিউম হয়ে যাবে, আজীবন আসবে, কনজিউম হয়ে যাবে। কিন্তু আজকে গুগল সবার বড় কোম্পানি, এলন মাস্কের কোম্পানি হলো গিয়ে টেসলা অনেক বড় কোম্পানি, লোক কাটছে রোজ। মাইক্রোসফট থেকে লোক কাটছে রোজ, কাটছে কি কাটছে না, কেন চাকরি থেকে সরাচ্ছে তো, কিন্তু শেয়ার মার্কেটে রোজ নতুন লোক আসছে, কেন অসুবিধা হচ্ছে না? এর পিছনে লজিকটা শুনুন, বুঝবো এটা না লিখবে, মুছে দিই। কোটাতে প্রচুর ছেলে মেয়ে সুইসাইড করছে, শুধু বাবা মার এই পাকা মায়ের জন্য। বাবা মার স্বপ্ন পূরণ করতে গিয়ে ছেলে মেয়েগুলো বলি দিচ্ছে নিজেদেরকে। ওরা ওটা মাথায় ঢুকছে না, ওটা ভালোবাসছে না, মন দিয়ে পড়ছে। এবার যেটা বলছিলাম যে $50,000 তোমার ক্যাপিটাল নিয়ে তুমি ট্রেডিং করবে, এটাই লিখেছিলাম আমি তোমাকে। এইটাকে নিয়েই তুমি এগোতে চাইছো, কিভাবে এগোবে? লং টার্মে যদি চলতে চাও তাহলে তোমাকে একটা পদ্ধতি নিতে হবে। সেই পদ্ধতিগুলো আমাকে যদি ডেভেলপমেন্ট করতে পারি তাহলে কাজ হবে। আমার কাছে ক্যাপিটাল নেই, আমার এইটুকুই সম্বল, আমার কাছে আর কিচ্ছু নেই, ধরে না, এর থেকে বেশি নেগেটিভ তো আর কিছু নেই। তাহলে এই 50,000-এর মধ্যে আমি একটা নিফটি 50 একটা কোম্পানিকে বার করব। এখানে 50টা কোম্পানি আছে তো, একদিকে নিয়ে 50টা আছে। এর মধ্যে থেকে 500 টাকার মধ্যে কোন কোন কোম্পানি আছে দেখে নেবে, ঠিক? মানে শেয়ারের দাম 500 টাকার মধ্যে আছে, 490, 510 এরকম রেঞ্জের মধ্যে আছে। এইবার আমার 50,000-এর মধ্যে থেকে যদি 90টা শেয়ার কিনি তাহলে কত হবে? 45,000। আমি 90টা শেয়ার কিনবো 500 টাকা করে, এইটা 515 টাকা হলে বেচে দেবো যেদিনই হোক, হবে কি হবে না? ঠিক। তাহলে 15 × 90 1350 টাকা আসবে তো। আমার ক্যাপিটাল কত হয়ে গেল এখন? 51,350 নেট, আমি বলছি কিন্তু ব্রোকার বাদ দিয়ে। তাহলে এইবার এই কোম্পানিটার শেয়ারের দাম 500 টাকাটা আরেকটু বেড়েছে বা কিছু, আবার 90টাই নিতে পারছি, এই দামে 530 টাকা বেচলাম, ঠিক 3% করে বাড়াচ্ছে দেখো। তারপরে 570 টাকা বেচলাম। এই একটা কোম্পানির শেয়ারকেই কেনা বেচা করবো আমি। আগামী 10 বছর যদি আমি বেচি এই 50,000 টাকাটা, আমার ক্যাপিটাল হয়ে যাবে প্রায় 15 to 20 লাখ। এই একটা কোম্পানির শেয়ারকেই কেনা বেচা করবো, কোয়ান্টিটি বাড়বে আর কমবে, বাড়বে কমবে, কমবে তো নাই, কেন দাম বাড়ছে, মানে ওই জায়গায় আমার প্রফিটও তো ঢুকছে আমার কিছু। আমার টার্গেট আমি 515 হলেই বেশি 3% বাড়বে আমি বেচে দেবো, 3% বাড়বে বেচে দেবো, যেদিন বাড়বে বাড়বে। ঠিক এইভাবে যদি আমি চলতে থাকি, আফটার 10 to 15 ইয়ার্স, 10 years to 15 ইয়ার্স এর মধ্যে আমার এই যে ক্যাপাবিলিটিটা 90টা শেয়ার কেনার ছিল, এটা 900 শেয়ারের হয়ে যাবে। আর এই কোম্পানির শেয়ারটার দাম নিশ্চয় ততদিনে 5,000 টাকা হয়ে যাবে। তাহলে আমার ক্যাপিটাল কত হয়েছে? এইবার এই টাকাটার সাথে এই টাকাটার একটা রেশিও বার করো, 900 গুণ হয়ে গেছে, 90 গুণ হয়ে গেছে তো। তাহলে 15 বছরে 90 গুণ মানে কি হলো? থিওরি শেখাচ্ছি দেখো, লং টার্ম আমাকে প্রফিটেবল রেখে দিয়েছে। এখানে কিন্তু কোনো বোনাস পাইনি, কেন? আমি তো কিনেছি বেচেছি, এর বেশি কিছু করিনি তো। আমি খালি 3% বাড়লেই আমি বেচবো, নালে বেচবো না। আর একটা কোম্পানির উপরে আমি খেলবো, আর কোনো কোম্পানির ব্যাপারে ওই কোম্পানির পুরো ডাটা আমার কাছে থাকবে। আমি বললাম না L&T জানলাম তো, আমি L&T পুরো ডাটা জানবো। L&T এখানে কন্ট্রাক্ট পেয়েছে, এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, এখান থেকেও এখন ই পাচ্ছে, গভর্নমেন্টের ট্যাক্সের আয়টা পড়েছে, এর ইকুইপমেন্ট এতগুলো ডেপ্রিসিয়েট করে গেছে, অনেক কিছু হচ্ছে তো। এগুলো পুরো ডাটাটা আমার কাছে থাকবে। L&Tর কোনো নিউজ হলেই আমার কাছে চলে আসবে। তাহলে আমি L&Tর ব্যাপারে পুরো জানা হয়ে গেল। L&Tর দাম বাড়বে কি কমবে আমি এরপর জানতে পারবো, আগে না পরে?
আগে জানতে পারবো। আগে জানতে পারবো না, তাহলে আমার কোনোদিনই এই 3%টা কোনোদিন লসে যাবে আর না। বোঝাতে পারলাম কিছু? আমার বেশি কিছু বুঝে কাজ কি আছে, ছোট ছোট একটা স্ট্র্যাটেজি তৈরি করে ফেলো মার্কেটে। এই একটা স্ট্র্যাটেজি তোমাকে কয়েক লাখ টাকার মালিক বানাতে পারবে। এইবার তুমি বলবে যে তাহলে স্যার আমার সংসার চলবে কি করে? মানুষের এটাই বক্তব্য, আমার 50,000, তুমি 50,000 টাকা দিয়ে শেয়ার মার্কেটে এন্ট্রি করো না, তাহলে তোমার সংসার চালিয়ে নেবে কি করবে? তুমি চালাতে পারবে? 3 মাস 4 মাস খেয়ে পরে শেষ হয়ে যাবে টাকা, তারপরে কি করবে? তারপর তার কিছু নেই। কিন্তু তোমার যদি এইখানে ফোকাস থাকে, তোমার 2 বছর পরে সংসার চলার পয়সা এখান থেকেই আসবে। কিন্তু 2 বছর কঠিন পরিশ্রম করতে হবে, যেহেতু পুঁজি তৈরি না করলে তুমি খাবে কোথা থেকে? এই জায়গাটা একটা বড় পার্ট হয়ে গেল। নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে, আমি যখন মার্কেটে একজন ডাক্তার হয়ে গেছি, ডাক্তার হওয়ার পরে আমি রিনাউন্ড ডাক্তার হয়ে গেছি, তাহলে আমার পার ডে 15,000 টাকা থেকে 20,000 টাকা ইনকাম আছে, বা 50,000 টাকাও ইনকাম আছে পার ডে। 15 বছর পরে না না, ডাক্তার হওয়ার পরে রিনাউন্ড হয়েছি, 5 বছরের মধ্যে আমার নাম ডাক হয়ে গেছে, নামি ডাক্তারদের জন্য- নামি ডাক্তার হয়ে গেছি, ঠিক তো? আমি একজন সার্জন মানে হয়ে গেছি, মানে হার্ট স্পেশালিস্ট বা কোন একটা স্পেশালিস্ট হয়ে গেছি। আমার ওখান থেকে পার ডে 15 থেকে 50,000 মধ্যে রেঞ্জে ইনকাম। এইবার ও এইটা হতে কতটা দিন সময় নিল আর কি কি নিল একটুখানি ক্যালকুলেশন করো তো। তাহলে এই জায়গাটাতে আমি যদি ক্যালকুলেশন করি, তাহলে প্রথম বছর হচ্ছে ও 12 অবধি একটা স্মার্টলি পড়াশোনা করতে হয়েছে, তারপরে এন্ট্রান্স পাস করতে হয়েছে, তারপরে ডাক্তারের 4 বছর দিতে হয়েছে, তারপরে স্পেশালাইজেশনের জন্য 3 বছর 2 বছর 1 বছর দিতে হয়েছে। তাহলে এতগুলো বছরও দিয়েছে তাকে। তার প্যারালালি আমি তুমি কোথায়? ইন জেনারেল কোথাও নেই। ওর মতন 12 অবধি রেজাল্টও নেই, এন্ট্রান্স পরীক্ষাও পাস করিনি, বসিনি তো পাস করবো কি? তারপরে 4 বছর ডাক্তারিও পড়িনি, স্পেশালাইজেশন করার কথাও নেই। তাহলে আমি ওর প্যারালালি কোনো জায়গাতে দাঁড়িয়ে নেই, কিন্তু ওর ইনকামের কাছাকাছি আমি আসতে পারবো। কি করে আসবো? আমি 12 পাস করার পরেই আমি এইসব জায়গা থেকে সব 7 বছর যে সময় লেগেছে, এই 7 বছর সময়টাকে আমি লাগিয়ে দেবো মার্কেটে। ঠিক? এই 7 বছরে মার্কেটে আমি অনেক কিছু জানতে পেরে যাব। এইবার ওর এই 7 বছরের পরে ও ডাক্তার হয়েছে, কিন্তু এখন 5 বছর রেকগনাইজেশন পেতে হয়েছে ওর নিজের জায়গায়। এই 5 বছর আমি ট্রেড করব। 7 বছর আমি নিজেকে তৈরি করেছি, 5 বছর আমি নিজেকে মানে মার্কেটে ইনকাম করার জায়গা রাখবো। এইবার আমার পার ডে ইনকাম কত হবে? 50 থেকে 1 লাখ টাকা। এটা সাক্ষী ওরা রয়েছে। প্রত্যেক দিন আমি এখান থেকে সকালবেলা $100 বানাই, আর বিকালবেলা যাওয়ার সময় $300 বানাই। কত লাগে? তাহলে হচ্ছে $400 ইন্টু 90, 36,000 টাকা রোজ বানিয়ে বেরোয় এখান থেকে। তার বেশি হয়। কম করে বললাম। তাহলে 36,000 টাকা আমি বানিয়ে বেড়াই, কোন পেশেন্টকে দেখি, কোন জায়গায় গাড়ি চালিয়ে আমাকে যেতে হয়, একটা বাইক চালিয়ে আসি, এই ঘরে বসি, 18,000 টাকা ঘর ভাড়া দিই, স্টুডেন্টরাও বসে আমার সাথে, সবকিছু হয়, আমি এখান থেকে কামিয়ে নিয়ে বেরিয়ে চলে যাই। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত? 10 লাখ। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কত ছিল? 2 লাখ। ওটাকে 10 লাখ করেছে, ওখান থেকে ইনকাম করে বেরোই। 20 দিন কাজ করি, 20 দিনে 7 লাখ টাকা ইনকাম হয়। দেখে মনে হয় না ডাক্তারের মতো সুট আছে না কিছু আছে। আর রিস্ক নেই অপারেশন করতে গিয়ে, পাবলিক না, পরিবার risk লোকের এসে রিস্ক পিটায়। আছে, আমার রিস্ক অন্যরকম। না রিস্ক আছে, তাহলে সেই জায়গাটাতে আমি আমার কাজে কনসেন্ট্রেট করেছি বলে কিন্তু এটা। আর যদি আমি ক্যাপিটালটাকে 50 লাখ করে ফেলি, আমার পার ডে ইনকাম 2 লাখের উপরে, এটা তো কোথাও যাবে না। তাহলে এই যে জায়গাটা তোমার 5-7টা বছর ও যে এখানে এডুকেশন নিতে দিল, এই এডুকেশনটা তুমি মার্কেটে নিয়ে ফেলো, তার প্যারালাল ইনকাম তুমি করবে উইদাউট এনি হেডেক। রিস্ক থাকবে কিন্তু হেডেক থাকবে না। আর যদি করতে পারো, এই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমার নেক্সট জেনারেশন কয়েক কোটি টাকা দিয়ে যেতে পারবে, তাই নাকি? এই জায়গাটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দাও এখন থেকে। পয়সা কামাতে হবে, এই জায়গাটা থেকে সরে যাও, নিজেকে আগে তৈরি করতে হবে। এডুকেশন নিতে হবে। মার্কেটে যদি তুমি তৈরি হয়ে যাও, পয়সা তোমার কাছে এমনি আসবে। কিরকম? একটা জায়গা দেখবে, আমরা মানুষেরা লোভী প্রচন্ড। বলছে কি, দেখবে ওই যে সাবান টাবান রাখা থাকে আর 3টে রিং দিয়ে দেয়, 20 টাকা দাও 3টে রিং ফেলো, যেটার মধ্যে পড়বে সেটা তোমার, তাই হয় না?
আর ওরা যখন ফেলেন দেখবে ফটফট করে পড়ে যায়, আর তুমি ফেলবে দেখবে তিনটের মধ্যে কোথাও পড়বে না। কেন হয় বলো তো? ওরা প্র্যাকটিস করে করে হয়েছে। তাহলে তুমি ভাবছো যে 20 টাকা তো খেলি না, আর দুটো সাবান পেলেও তো 20 টাকা হয়ে যাবে। আমরা কিন্তু প্ল্যানিং এটা করছি, হ্যাঁ, আর ও কিন্তু রিংটা এমন ভাবে কায়দা করে রেখেছে রিং ও ফেলতেই পারবে না। ঠিক, খুব বেশি পেলে একটা সাবান পাবে 10 টাকা পাবে, আর দেখবে যেখানে বেশি পাওয়ার জায়গাগুলো সেগুলো দূরে রেখেছে তোমার থেকে। যেটা 150 টাকা 200 টাকা 500 টাকা দাম, সেগুলো তোমার দূরে, অ্যাঙ্গেলের থেকে দূরে রয়েছে, তুমি ফেলতেই পারবে না ওই অবধি, রেঞ্জের বাইরে। তাই তো? তাহলে তোমাকে ওই রেঞ্জটাকে ধরতে হবে। তার জন্য কি করতে হবে? 20 টাকা করে ঘন 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 খেলতে হবে। খেলার পরে একদিন প্রথম দিনই ওইখানে টার্গেট নিতে হবে না, প্রথমটা পেয়ে গেলে কনফিডেন্স বাড়বে, আবার ফেললে আবার পরেরটা। ধরো এইরকম করে রাখা হয়েছে, এটা দাম জিনিস, প্রথম এইটা নিতে হবে। আমরা কিন্তু প্রথমে এইটা নিতে যাই, আলটিমেটলি কোনোটাই পাই না। ঠিক তো? প্রথমটা এটা ফেললে 20 টাকা চলে গেল, কিচ্ছু ফেলে না, আবার এটার মধ্যেই করবে। যতক্ষণ না এটা পাচ্ছে ততক্ষণ এটার মধ্যে ফেলবে না। আবার যখন এটা পাওয়া গেল এটা ফেলবে, এটা পাওয়া হয়ে গেলে তারপরে এটা ফেলবে, তারপর দেখবে তুমি ওখানে পৌঁছে গেছে, তারপরে দেখবে ওর সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, পালাচ্ছে। কেন? লোক যেই সাইকোলজিতে চলে ও কিন্তু ঠিক উল্টো সাইকোলজিতে চলে আমাদেরকে। তাহলে আমাদেরকে ওর সাইকোলজিতে চলতে হবে। তাহলে ঠিক বলছে কি, মার্কেটকেও মার্কেটের সাইকোলজিতে স্টার্ট করতে হবে। তোমার সাইকোলজিতে তুমি কাজ করো, হবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে আমরা যে এতগুলো দৌড়াদৌড়ি ঝাপা ঝাপি মার্কেটে এত টাকা পয়সা নয় ছয় হচ্ছে, এগুলো কিসের জন্য হচ্ছে? খালি আমাদের চিন্তাধারা প্ল্যানিংটা সঠিক নেই বলে। আজকে প্রত্যেকের বাড়িতে দেখো, তুমি যখন গ্রাজুয়েট হয়ে যাবে তোমার বাড়ির মা বাবাকে বলতে কি করছে চেষ্টা, কিসের? চাকরি। কিছুই করছো না, তাহলে ও কি বলতে হবে? বসে আছে। যে জিজ্ঞেস করছে তার বাড়ি হলো কিন্তু ছেলে বসে আছে, ও কিন্তু তোমার প্রতি ইন্টারেস্টেড। এই যে আজকে আমার শালির ছেলে আসে, দেখতে পারবে, ও কিছু করছিল না, আমি ওকে ডেকে নিয়ে চলে এসেছি। ও কথাই বলে না একদম। এর এখন তীর্থরা দেখেছে, আর গেল 2 মাস ধরে এখানে আসছে। ও এখন টার্গেট নিচ্ছে, আমার ক্যাপিটালটা ওকে দেওয়া থাকে, ও ট্রেডিং করে। গেল মাসে ও $100 বানিয়েছে নিজে নিজে ট্রেড করে। এই মাসে $150 বানাবে। কি করে বানাচ্ছে? সাহসটা আমি দিয়ে রেখেছি বলে পারছে, আর সার্কামফারেন্সটা তৈরি করে দিচ্ছি এমন ভাবে ওর এর বাইরে ভাবনা চিন্তা নেই। আর আগে ও পাবজি খেলতো, এখন ওইসবের মধ্যে থেকে সরে গিয়ে ধীরে ধীরে ও আমাকে বলে, মেসো এখান থেকে ট্রেড নেবো। তার মানে কি, কালচার একটা জায়গায় তৈরি করছে ওকে। ওকে যে এত দূর আমি আনিয়ে রেখেছি, এখানে টিফিন খায়, গল্প করে, একদিন ট্রেডও হয় না, চলে যায়, কিন্তু ওকে আমি বলেছি রেগুলার হবে। কিন্তু যদি আমি ওকে বলতাম আয় শেখাবো, শিখতো? কেন? মেসো তো শিখবো না। কিন্তু আমি ওকে এনে সার্কামফারেন্সটাকে এমন ভাবে দিয়ে দিয়েছি, ও ধীরে 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 এখানে যারা সব থাকে তাদের সাথে থেকে থেকে ও নিজে নিজে ট্রেড নেওয়া শুরু করে দিয়েছে। এই ধীরে ধীরে সাহস হচ্ছে। আমি কিন্তু ওকে বলতেই পারি ক্যাপিটাল নিয়ে, না দরকার নেই, এখন আরো 1 বছর করুক আমার ক্যাপিটালে। আমি উল্টো ওকে 5,000 টাকা দিই মাসে, প্রফিট করে ওখান থেকে 50% ওকে দিই। কিসের জন্য? ইন্টারেস্টটা গ্রো হোক। তা ওর এখন আমাকে যেরকম বলছে একজন যে টাকাটা তো আপনার, ওকে আপনি টাকা দেবেন কেন? আরে টাকা দেওয়াটা বড় বিষয় না, ওর মনিটারি রিলেশন গুলো তৈরি হোক, যেটা আমরা চাই না বাঙালিরা। একেবারে মনিটারি রিলেশন নেই। বাচ্চাকে তুই টাকা নিয়ে কি করবি, তোর টাকার দরকার কি, নেগেটিভ কথা বলে যাই, আর টাকা কামাতে বলে দিয়ে ওকে বেরা। তো কামাবে কোথা থেকে? টাকার ভ্যালুয়েশন ক্রিয়েট করাতে পারিনি ওর কাছে। 50 টাকার ভ্যালুয়েশন কি, 500 টাকার ভ্যালুয়েশন কি, 1 টাকার ভ্যালুয়েশন কি, 1000 টাকার ভ্যালুয়েশন কি জানে না, কিন্তু তাকে বলছি তুমি রোজগার করতে যাও। এই জানে না বলেই কিন্তু আজকে এতগুলো বছর চাকরি করার পরে ওর সেভিংস কিন্তু নেই। ওকে আমি ছোট করছি না, কিন্তু অরিজিনাল ঘটনা কিন্তু এইটাই। যদি ও বাচ্চাবেলা থেকে জানতো যে টাকার ভ্যালুয়েশন কি, তাহলে ওর সঞ্চয় কিন্তু হয়ে থাকতো। ফাইন্যান্সিয়াল নলেজটা নেই, অন্য নলেজ আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল নলেজ আমাদের এখানে হয়নি আজ অব্দি, বা করানোর কোনো ব্যবস্থা নেই। ঠিক, আজকের এইটুকু টপিকটা। এবার চলে আসি নিফটি 50 সেই 50টা কোম্পানি, যেটাকে নিয়ে আমরা হোমওয়ার্কটা দিয়েছি। নিফটি 50 50টা কোম্পানিতে সবসময় যখন আমরা বাঁচবো বা করবো, যে ধরো মনে হচ্ছে যে আমি স্যার একটুখানি শেয়ার মার্কেটে ঢোকার ইচ্ছা হচ্ছে, ক্লাস করতে করতে ওটাও করবো, হয় না অনেক সময়? তাই জন্য আমি সবাইকে বলি সবার আগে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। আমি ওটা আজকে শিখিয়ে জানিয়ে দিচ্ছি পুরোটা কিভাবে কি করতে হয়। শেয়ার মার্কেটে এন্ট্রি করতে গেলে
ফার্স্টে করতে হয় ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট মানে কি? যেরকম আমরা যদি ব্যাংকে টাকা রাখতে যেতে হয় আমাদেরকে কি করতে হয়? একটা অ্যাকাউন্ট খুলতে হয়। সেই অ্যাকাউন্টটা সেভিংস হবে, কারেন্ট হবে, ওটা পরের কথা। প্রথমে আমাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের কি কি লাগে? আধার কার্ড, প্যান কার্ড লাগে। আর কিছু লাগে কি? আর ফটো লাগে একটা, আমি যে সেই ব্যক্তি। তাহলে এই দুটো তিনটে জিনিস লাগে। তাহলে এইখানেও কিন্তু ঠিক এই জিনিসগুলোই লাগে। এক হচ্ছে আধার কার্ড, দ্বিতীয় হচ্ছে প্যান কার্ড, ফটো, সিগনেচার, মোবাইল নাম্বার, আর হচ্ছে গিয়ে ইমেল। এই কটা জিনিস লাগে। আর মাদার্স নেম। এই জিনিসগুলো দিলে আমার একটা ডিম্যাট অ্যাকাউন্ট হবে। এই ডিম্যাট অ্যাকাউন্ট জিনিসটা কি? ডিম্যাট অ্যাকাউন্ট হচ্ছে আমাদের দেশে, আর আগামী দিনের মধ্যে এটা হয়ে যাবে। দেখবে এখন যারা পড়াশোনা করে তাদের কাছে ডিজি লকার আছে। মোদি এসে এটা করে দিয়ে গেছে। পাস করবে, তোমার ডিজি লকার তৈরি হয়ে যাবে নিজে নিজে। এবার পাসওয়ার্ডটা তুমি চেঞ্জ করে নেবে, তারপর তোমারটা তোমার মতন থাকবে। তোমার আধার কার্ড, প্যান কার্ড সব ওর মধ্যে চলে যায়। এবার তোমাকে কোথাও নিয়ে নিয়ে ঘুরতে হবে না, জেরক্স নিয়ে ঘুরতে হবে না, যেখানে লাগবে অনলাইন দিতে পারবে। ঠিক ওইরকম করে এই ডিম্যাট অ্যাকাউন্টটাকে তৈরি করার চেষ্টা চলছে আমাদের দেশে। ধরো তুমি কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করবে, তোমার কোনো কাগজ দরকার নেই, তোমার ডিম্যাটে চলে যাবে। তুমি এসআইপি করবে, ডিম্যাটে চলে যাবে। ইন্স্যুরেন্স করবে, ডিম্যাটে চলে যাবে। মানে কি ব্যাংকিং সিস্টেম, মানে যেরকম আমাদের কাগজের জন্য একটা ডিজি লকার তৈরি হয়েছে, ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের জন্য একটা ডিম্যাট অ্যাকাউন্ট তৈরি হয়েছে। বুঝতে পারলে? তুমি কোনো জায়গাতে কিছু কিনেছো, ফাইন্যান্সিয়ালি কিছু কিনেছো, সেটা পুরো ডাটা ওখানে চলে যাবে। কেন? যেহেতু আমাদের প্যান কার্ড ইনভলভ আছে। তাহলে একটা ভালো জিনিস করে দিয়েছে কি দেয়নি? এইবার তোমার যদি আলাদা আলাদা জায়গায় সব কিছু থাকে, ব্যাংকে গেছো, ওইখানে একটা ফিক্সড ডিপোজিট করেছো 1 লাখ টাকা, তার ব্যাংকের পাসওয়ার্ড ভুলে গেছো, তাই না? এবার তুমি গেছো ইন্স্যুরেন্স করেছো, ইন্স্যুরেন্সে সই করেছো, তার মধ্যে একটা পাসওয়ার্ড দিচ্ছ অনলাইন করার জন্য, ওটা ভুলে গেছো। এবার তোমার যদি বিভিন্ন জায়গায় থাকে, তোমার মনে নাই থাকতে পারে। তোমার কাছে ডিম্যাট আছে, ওর মধ্যে একটাই তো পাসওয়ার্ড, সেটা তোমার 90 দিন পর পর পাল্টাতেই হবে। প্রত্যেক 90 দিন পর পর পাল্টাতে, উচিত না, পাল্টাতেই হবে। এখন সিস্টেম করে দিয়েছে। তোমাকে নালে বলবে তুমি আবার তুমি 90 দিন পরে এন্ট্রি করো, দেখবে তোমাকে বলবে ওল্ড পাসওয়ার্ড হয়ে গেছে, ক্রিয়েট নিউ পাসওয়ার্ড। সব জায়গাতে করে দিয়েছে, করে দেবে। তাহলে এই যে জায়গাটা ডিম্যাট অ্যাকাউন্টটা খুললে, এবার ডিম্যাট অ্যাকাউন্ট হলো তোমাকে এন্ট্রি টু স্টক মার্কেট হলো। এইবার তুমি ওর মধ্যে টাকা পাঠাবে। টাকা তুমি 10,000, 20,000, 500, 700, তোমার যা যেরকম ক্যাপাবিলিটি আছে তুমি করলে। এইবার ওইখানে গিয়ে তুমি একটা শেয়ার কেনা শুরু করবে। এখনকার সময় একটা সেরা জিনিস যেটা কেনার জন্য কোনো কোম্পানি বাঁচতে হবে না, কিচ্ছু বাঁচতে হবে না। ডিম্যাট অ্যাকাউন্ট খুললে আমরা আছি নির্মল বাংলার সাথে টাই আপ। আর রিলেশনশিপ ম্যানেজারের নাম হচ্ছে রাধা। ঠিক এখানে খুলে দিলে অ্যাকাউন্টটাকে। খুলে নেওয়ার পরে এখানে তুমি ধরো 5,000 টাকা ইনভেস্ট করবে, 50,000 পরে একটা চোখ বন্ধ করে একটা ইনভেস্টমেন্ট করবে, সেটা হচ্ছে নিফটি 20 ETF। এটা নিফটি যেভাবে যেভাবে চলবে, এইটার দামও সেইভাবে সেইভাবে চলবে। ঠিক? তাহলে তুমি একটা কোনো শেয়ার কিনলে, সেই শেয়ারটা নষ্ট হয়ে যেতে পারে বা অনেক লাফিয়ে যেতে পারে, কিন্তু পুরো ভারতবর্ষ কি এগোবে না পিছবে? এখন এগোবে তো নিশ্চিত একেবারে। তাহলে নিফটি এগোবে। আর নিফটি যদি এগোতে থাকে, তাহলে আমার নিফটি 20 এগোবে। তাহলে আমি কোন সেক্টরে থাকলাম? আজকে হয়তো এআই সেক্টর খুব ভালো চলছে, আমি কিনে রাখলাম। 10 বছর পরে এআই সেক্টর ডুম হয়ে গেল, হতেই পারে। আজকে অয়েল এন্ড ন্যাচারাল গ্যাসটা ভালো চলছে, কালকে নষ্ট হয়ে যেতে পারে। আজকে জিও টিও যেরকম এই সার্ভিস প্রোভাইডার রয়েছে টেলিকমে, ভালো চলছে, কালকে নাও চলতে পারে। কোনো না কোনো কোম্পানি কোনো না কোনো সময় ডাম্প হবে তো। কিন্তু নিফটিতে এরা সবাই ইনভলভ তো, কোনোটা ডাম্প হচ্ছে তো কোনোটা আপও তো হচ্ছে। তাহলে নিফটিতে আমরা কন্টিনিউ করব। ঠিক? এটা একটা পেনশন প্ল্যান। কিন্তু কি রকম পেনশন প্ল্যান? যখন আমি নিফটি 20 এ এন্ট্রি করেছি, আজকে ডেট হচ্ছে 280 এর কাছাকাছি, 285 টাইম। তাহলে নিফটি কত আছে? 25,600 কাছাকাছি। দেখো তো কাছাকাছি দাম আছে, দুটোকে শূন্যকে কাটলে 20-25 টাকা বেশি কম চলছে তো এটা। তাহলে এই যে চলছে এই প্রসেসে নিফটি একদিন 2.5 লাখ হয়ে যাবে তো, হবে?
তাহলে এটার দাম কত হবে? এর পিছনে তো শূন্য লাগবে, 2800 এই দুটো শূন্য যখন এর পিছনে লেগে একটা শূন্য লেগেছে, তাহলে এখানে হয়ে যাবে কি? তাহলে তুমি 285, 300, 290 এই করতে 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 তুমি ধরে নাও তোমার কাছে যদি 10,000 ইউনিট বানাতে পারলে at the rate 500 রুপিস করে গড়ে বা 1000 করে গড়ে বানিয়ে ফেলে তো তোমার কাছে টোটাল at the age of 60 তোমার কাছে 10,000 নিফটি বীজ আছে, আর নিফটি তখন চলছে 2.5 লাখে। সিনারিওটা ভাবো, তাহলে নিফটি বীজের দাম হতো 1850। এইবার আজকের থেকে 40 বছর পরে বাজার দর কি থাকবে? 6% করে যদি বাড়ে 40 240% তোমার হিসাবে, কিন্তু নর্মালি বলা হয় প্রতি 20 বছরে 10 গুণ হয়ে যায়। তাহলে 100 গুণ হয়ে যাবে, তো 20 গুণ হয়ে যাবে, মানে আজকে এটা হবে তার 10 গুণ হবে। তাহলে আজকে যার সংসার মোটামুটি 20,000-এ চলে, তখন 2 লাখ টাকা লাগবে তো। তাহলে 2 লাখকে 3,000 দিয়ে ডিভাইড করে দাও, কত হচ্ছে? 70। প্রত্যেক বছর মাসে 70 টাকা করে বেচে, দেখো কত বছর বেঁচে থাকবে? 10,000 প্রত্যেক মাস বছরে তোমার 800 করে মাল যাবে, তাহলে 10 বছর চলবে তো। কিন্তু 1 যখন বিক্রি হলো তারপরে দামও তো বাড়ছে নিফটি, নাকি দাম কমে যাবে সব? এটাও তো তাহলে বাড়তে বাড়তে উপরে যাবে। তাহলে এক সময় আসবে না 65 বেচলেও হবে, তারপরে আবার আসবে না 50টা বেচলেও হবে, তারপর 30টা বেচলেও হবে। ওই যে নির্মল বাগের নিচে রাধা যে আমাদের এই আছে রিলেশনস ম্যানেজার, তার নাম রাধা। তো এই যে 5,000 টাকা দিয়ে ইনভেস্ট স্টার্ট করলে, করতে 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 এই জায়গায় চলে গেলে, একটা সময় পরে তোমার কাছে 10,000 ই আছে, 10,000-কে তুমি যদি বেচে বেচেও খাও রোজ, তোমার পেনশন প্ল্যান চলছে। কি সঞ্চয় করে নিয়েছিল এক্সট্রা? যখন শুরু করছে 285 টাকা দিয়ে, যখন শেষ করছে গড়ে 1,000 করে হয়েছে দাম, তাহলে তুমি 1850 তো প্রফিটে বসেই আছো ডবল করে। আর যদি এই সংখ্যাটাকে 20,000 করতে পারো, তাহলে এখন কত চলছে স্যার? এই যে 285, 90 কাছাকাছি মানে চলছে। 285। নিফটিটা স্যার কেনার কি প্রসেস আছে, আর এসআইপির মতো কেনা যায়? এসআইপি করে তুমি প্রত্যেক মাসে টাকা ঢুকিয়ে দেবে, যেদিন পারবে মনে হয় কিনে নেবে, কোনো অসুবিধা নেই। মানে আগে অ্যাকাউন্টে টাকা থাকতে হবে, তাহলে কিনতে হবে। মানে ডিম্যাট ডিম্যাট অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিয়ে তারপরে কিনে নেবে। আমি স্যার একটা ইউটিউব ভিডিও দেখেছি। এসআইপি টেসআইপি কিছু করা দরকার নেই। ধরো আজ কালকে পড়লো না, দুদিন মার্কেট পড়েছে, তুমি তখন 5,000 ঢুকিয়ে দিয়ে কিনে নাও, বা 2,000 ঢুকিয়ে দিয়ে ওটাই কিনে নাও। দেখছিলাম স্যার, ইউটিউবে একটা ভিডিও ছিল ইটিএফ। তোমার ব্যাংকে টাকা থাকলেই হবে, বা সঙ্গে সঙ্গে কিনে নাও, কিনতে থাকবে এইভাবে করে। এসআইপি করার দরকারই নেই কোনো। বুঝতে পারলো ব্যাপারটা? তাহলে আমরা যেইভাবে প্ল্যানিং গুলো করছি, ঠিক যদি এইভাবে করে তোমরা প্ল্যানিং করো, তোমরা যেইভাবে সাধারণভাবে জীবন করছো, সেটাতেও তোমাকে কোটিপতি বানিয়ে দিয়ে চলে যাবে। কিন্তু তোমাকে স্টেপ নিতে হবে, ওই ভাবলে হবে না, এক্সিকিউট করতে হবে তোমাকে প্ল্যানের উপরে দাঁড়িয়ে। আর প্ল্যানের উপরে দাঁড়িয়ে এক্সিকিউটটাকে লং টার্মের জন্য করতে হবে। কালকে করেছিলাম আজকে তা হবে না, প্রত্যেক দিন করতে হবে, মানে প্রত্যেক দিন মানে কন্টিনিউয়াস নেচারে করে যেতে হবে তোমাকে। তার জন্য কি করতে হবে? কন্টিনিউয়াস নেচারে ইনভেস্টমেন্ট চালিয়ে যেতে গেলে কি করতে হয়? কন্টিনিউয়াস ইনকামও করতে হয়। আর কন্টিনিউয়াস ইনকাম করতে গেলে কি করতে হয়? কন্টিনিউয়াস মার্কেটে থাকতে হয়। আর কন্টিনিউয়াস মার্কেটে থাকলে কি করতে হয়? মার্কেটে ট্রেড করতে হয়। এই তো, এই কাজগুলো করলেই হয়ে যাবে। প্রত্যেকটা স্টেপ ধীরে 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 যদি করো, আমি এইটুকু বলতে পারি যে অগাধ টাকা লাগে না এই মার্কেটে কিছু কামানোর জন্য। অগাধ ইচ্ছা, অগাধ ফোকাস আর অগাধ কনসেন্ট্রেশন, এই 3টে জিনিস লাগবেই লাগবে। যদি এই 3টে জিনিস তুমি দিয়ে দিতে পারো, তোমাকে এইখান থেকে কেউ সরাতে পারবে না, তোমার এইখানকার পয়সা তোমার থেকে কেউ নিয়ে যেতে পারবে না। আর যদি চলে গেছে দুঃখ করে কাঁদতে শুরু করো, তাহলে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কারণ মরা বাচ্চাকে নিয়ে যদি কাঁদো, তোমার বাচ্চা জানতে হবে না, কেন তোমার বাচ্চার এই কি বলে লক্ষিন্দর না, বেঁচে আসবে, তাই তো? তাহলে তোমাকে কি করতে হবে? ডুবে গেছে, ঠিক আছে, কেন ডুবেছে এই কোশ্চেনটার উত্তর বার করো। দেখবে ওখানে একটা জিনিস দেখা যাবে, লোভ। ডুবে যাওয়ার মেন কারণটা হচ্ছে লোভ, আর কিচ্ছু নেই। কিন্তু পৃথিবীতে মানুষ যতবার ডুবেছে ততবার কিন্তু এই লোভটাই কাজ করেছে। ঠিক? তাহলে এইটুকু ক্লিয়ার হলো আজকে?
তাহলে আজকের থেকে তোমাদের ব্রেনের মধ্যে কি একটা জিনিস ঢুকলো? অনেক কিছু জিনিস ঢুকলো। একটা জিনিস যদি বলতে বলা হয় তাহলে কি ঢুকলো? প্রথমত এখন আপনাদের ওই একটাই, অনেকগুলো না, একটাই। বীজ আস্তে আস্তে একটা জিনিস হচ্ছে লং টার্ম থাকতে হবে। ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম। লং টার্ম যতক্ষণ থাকবে ততক্ষণ তুমি লাভ হবে। কিরকম? আজকে যখন একটা বাচ্চা ছেলে জন্ম নিয়েছে, সে কোলে থাকে, কোল থেকে হামাগুড়ি দেয়, হামাগুড়ি থেকে দাঁড়ায়, তার মধ্যে কি ও পড়ে না একবার? অনেকবার পড়ে না? অনেক তো খাটের থেকেও পড়ে, জম হয়ে যায়, এরকম অনেক কিছু হয়। ডাক্তার কাছে ছুটতে তা এইসব হয় তো, করতে করতে একদিন ওই ছেলেটাই বড় হয় যে বাল্ব লাগায়। তাহলে সেই প্রথম দিনটার কথা ভাবো, যে জন্মের পরে প্রথম কোলে ছিল, আর যখন ও আজকে বাল্ব লাগাচ্ছে দাঁড়িয়ে, এইটার মধ্যে কতটা টাইম দিতে হয়েছিল বলতো? অনেকটা, 3 বছর আর 2 বছরের মতো। বাল্ব লাগানোর মতো বয়স 18 বছর 18 বছর, 19 বছর চলে গেল তো। তাহলে 19টা বছর দিলাম একটা বাল্ব লাগানোর জন্য ওকে, আর পয়সা বানানোর জন্য আমি ওকে টাইম দেবো না, তাহলে কি করে হবে? কি? তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদের ন্যাচারাল যে আমাদের যে মানে লাইফ আছে, এই লাইফের থেকে আমাদেরকে শিখতে হবে কিছু আগে, আর সেটাকে এখানে কাজে লাগাতে হবে। কারণ এই যে ছোট ছোট জিনিসগুলো যা শেখালাম, এখনো কিন্তু তোমরা ট্রেডিং জোনের কিচ্ছুতে আসো না, কিন্তু এই জিনিসগুলো কি দরকার ছিল না? দেখো তো একটা এমবিএন্স তৈরি করছে। কেন অ্যাম্বিয়েন্স যতক্ষণ না তৈরি হয় তোমার কাছে, তোমাকে যত সুন্দরই খাবার দিই না কেন, আর ফুটপাতে ধরিয়ে দিলাম, তাহলে তোমার খাবার কি আর টেস্ট হবে? ওই খাবারটাই যখন আমাকে রেস্টুরেন্টে দেবে, কত দাম দিয়ে দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। খালি একটা স্যালাডই দেবে, ওই শসা দেবে, গাজর দেবে, পেঁয়াজ দেবে, আর একটা লেবু দেবে, একটা কাঁচা লঙ্কা দেবে, ওইটার দাম তোমাকে বাজার তোমার যদি এমনি দেয়, তোমাকে 5 টাকার বেশি চাইতে পারবে না, আর ওটাই রেস্টুরেন্টে 160 টাকা। গ্রিন স্যালাড। কি হয় না? আমরা যখন ভাত খেতে বসি, মা কতটা করে ভাত দেয়, আর রেস্টুরেন্টে গেলে দিতেই চায় না, আর দেবো, আর দেবো, কিছুই দেয়নি, আর দেবো, আর দেবো, তারপরে মানে রাগ হয়ে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করে দেবো। কেন? ওইটুকু ভাতের দাম নিচে 200 টাকা। কি তাই হয়তো? কিসের জন্য? ওই প্রেজেন্টেশনের দাম। এই প্রেজেন্টেশন করার জন্য ওই জায়গাটা যেতে হবে। আজকে মার্কেট আমাদেরকে প্রচুর পয়সা দেওয়ার জায়গা রয়েছে, যদি নেওয়ার লোকটা সঠিক থাকে। আমাদের একটা গ্রুপ আছে 84 উইকসে, একটা উইক দিয়েছি, নিফটি অপশন কি হয় না হয়, কালকে এটা দিয়েছি ভিডিওটা, কালকে রাত্রিবেলা। তো কি হয়, আমরা একটা ছেলে যাচ্ছে, ওর মধ্যে দেখাচ্ছে মানি ব্যাগটা রাখতে গেছে, পড়ে গেছে, এটা পিছন দিয়ে একটা স্কুটার আসছে, সে দেখতে পেয়েছে মানি ব্যাগটা পড়ে গেছে, ভালো কথা, ও স্কুটারটাকে দাঁড় করিয়েছে, গিয়ে মানি ব্যাগটা নিতে গেছে, যেই লোকটার মানি ব্যাগটা পড়েছে, ও স্কুটার নিয়ে পালিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। এইবার এখানে দেখো ডিফারেন্সটা কি, অপশন ট্রেডিং করে লোক, মানি ব্যাগটা ফেললো মানে আমাকে টোপটা দিল, আমি গিয়ে টোপটা নিলাম, নিয়ে আমার ক্যাপিটালটা সব উড়িয়ে দিলাম, মানে বাইকটা আমার বাইকটা ক্যাপিটাল নিয়ে চলে গেল। এটাই দেখিয়েছে এখানে কিন্তু। কালকে আমি তো একদিনে ঘাটি, যেদিন ঘাটি সেদিন এইসব ভিডিওগুলো যখন পাই গ্রুপকে দিই। শিক্ষা এইভাবে নিতে হবে আমার এখানে গ্রুপের একজন দুজন আছে যারা অপশনে খুব পয়সা বানিয়েছে, অপশন আমার লস হয়নি, পরে একদিন শুনি কি অপশন বন্ধ করে দিয়েছি, কেন? সব নিয়ে চলে গেছে। এটাই হয় কারণ, আর কিছু হয়। অপশনে স্যার আমি কাজ করছিলাম। আমার তো প্রচুর কমে ছিল অপশনে। আজকে কোথায় আছে? আজকে জিরো। নেই, আজকে জিরো। অপশনে স্যার আমার এটা প্রায় বলো। 40-এর মতো ঠিক আছে, হ্যাঁ, ওটা বন্ধ করো। আগের এই বছর মানে 2025-এ। তাহলে কথাটা